রাঘবের শৈশব কেটেছে অভাব আর টানাপোড়েনের মাঝে। তাই ছোটবেলা থেকেই রাঘবের স্বপ্ন ছিল একদিন অনেক বড়লোক হয়ে বিলাসবহুল জীবনযাপন করবে। তবে কলেজে গিয়েই ক্লাসমেট কীর্তির পাল্লায় পড়ে রাঘবের পড়ালেখা গোল্লায় যায়। সারাদিন প্রেম আর আড্ডা দিয়েই রাঘবের সময় কেটে যাচ্ছিল। কিন্তু ওই যে কথায় আছে না, অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। কীর্তিও তেমনি বাস্তবতা বুঝে টাকাওয়ালা ছেলেকে বিয়ে করে রাঘবকে ছেড়ে চলে যায়। এরপরই রাঘবের সেই পুরনো জেদ ঘাড়ে চেপে বসে। সে যেভাবেই হোক বড়লোক হবে। নিজের জেদ পূরণ করতে গিয়ে রাঘব একের পর এক জালিয়াতি আর চিটিং করে টাকা আর ক্ষমতার পেছনে ছুটতে থাকে। কিন্তু টুইস্ট আসে তখনই যখন একদিন রাঘবের অফিসে আসে তারই কলেজের প্রিন্সিপাল। আর এই ঘটনার পরই রাঘবের জীবন পুরোপুরি বদলে যায়। এমনই সাসপেন্স, টুইস্ট, ড্রামা আর শিক্ষণীয় গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি ড্রাগন। সালটা 2014। ডিভিএ মার্টিকুলেশন হায়ার সেকেন্ডারি স্কুলে আজ হায়ার এক্সামে কম্পিউটার সায়েন্সে দ্বিতীয় স্থান নিয়ে টপ করা ডি রাঘবানকে গোল্ড মেডেল দেওয়া হচ্ছে। ছেলের এমন সাফল্যে বাবা গর্ব করে মাকে বলে, দেখেছো ছেলেটা কার? গোল্ড মেডেল নিয়েই রাঘব সোজা চলে আসে তার ক্লাসমেট আঞ্জানার কাছে। রাঘব আঞ্জানাকে বলে, আমি আজ কম্পিউটার সায়েন্স থেকে গোল্ড মেডেল পেয়েছি, ইঞ্জিনিয়ারিং কলেজে চান্সও পেয়েছি, ইঞ্জিনিয়ারিং পাশ করে ইউএসএ স্কলারশিপ নিয়ে সেখানে সেটেল হয়ে যাব, তারপর বিয়ে করব। আঞ্জানা মজা করে বলে, তাই নাকি? তা বিয়ের পর আমাদের আবার ভুলে যেও না কিন্তু। রাঘব বলে, আরে না, তোমাকে তো ভোলার প্রশ্নই ওঠে না, কারণ আমি তোমাকেই বিয়ে করব। ভেবেছিলাম গোল্ড মেডেল পেয়ে তবেই তোমাকে প্রপোজ করব। এই কথা শুনে আঞ্জানা যেন আকাশ থেকে পড়ে। ক্লাসে বসে অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করা ফেল টু মার্কের স্টুডেন্ট র্যাম্বোকে দেখিয়ে বলে সে আসলে র্যাম্বোকে পছন্দ করে। এই কথা শুনলে কোনো মানুষ সুস্থ থাকতে পারে? রাঘব হতবাক হয়ে বলে, এই স্কুলে ওই র্যাম্বোই সবচেয়ে খারাপ স্টুডেন্ট, আর চরিত্রও তো ভালো না। তাহলে? আঞ্জানা লাজুক হাসি দিয়ে বলে, আসলে আমার না এমন ছেলেই পছন্দ, আর কলেজে এমন টাইপ ছেলের সাথে ঘুরলে তবেই তো সবার অ্যাটেনশন পাওয়া যায়। ঠিক এই মুহূর্তে রাঘবের মনে হয় তার এত ভালো রেজাল্ট, গোল্ড মেডেল, এসব আসলে কোনো কাজেরই না। বন্ধুরা তো মন খারাপ দেখে আনবু বলে, আরে কলেজে গেলে তো মেয়ের অভাব হবে না, তা এত মন খারাপের কি আছে? রাঘব বলে, চল তুই আর আমি এখন থেকে ব্যাড বয় হয়ে যাব। কিন্তু ডি রাঘবান নামটাতে সেই ভাবটা নেই। আম্বু হঠাৎ বোর্ডে ডি রাঘবান নাম লিখে বলে, তোর নাম থেকে আবান মুছে দিলেই তুই হয়ে যাবি ড্রাগন। ব্যাস, আজ থেকে তোর নাম ড্রাগন। গল্প চলে আসে 2020 সালে। এজিএস কলেজের প্রিন্সিপালকে তার মেয়ে কল দিয়ে বলে, বাবা আগামীকাল কিন্তু তুমি আমার সাথে পেইন্টিং করতে আসবে। মেয়ের সাথে কথা বলে ভাগান কলেজের ফ্রেশারদের ওরিয়েন্টেশনে আসে। সবাই তাকে দেখে বেশ ভয়ে ভয়ে তাকালে ভাগান বলে, আপনারা সবাই 95% উপরে নম্বর নিয়ে পাশ করে এখানে এসেছেন, তার জন্য স্বাগতম। অন্যান্য কলেজের ওরিয়েন্টেশনে সবাই কলেজের উদ্দেশ্য আর সাকসেস রেট বলে, যেন স্টুডেন্টরা আরো ভালো করার উৎসাহ পায়। তবে আমি আপনাদের শোনাবো এক ব্যর্থ স্টুডেন্টের কথা, যেন আপনারা বুঝতে পারেন আপনাদের তার মতো ভুল করা কখনোই উচিত না। এই স্টুডেন্ট কলেজে 96%-এরও বেশি নম্বর নিয়ে আসলেও 48 সাবজেক্টে পাসই করতে পারেনি। সেই স্টুডেন্টের নাম ডি রাঘবান। প্রজেক্টরে রাঘব মানে ড্রাগনের ছবি দেখে সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। কলেজে দুই দলের মধ্যে তুমুল মারামারি চলছে। অপর দলকে কোনোভাবে সামলাতে না পেরে একজন ড্রাগনকে ডাকতে ডাকতে দেয় দৌড়। এদিকে ড্রাগন তখন তার গার্লফ্রেন্ড কীর্তির সাথে বসে আছে। কীর্তি বলে, তুমি আমার নামে ট্যাটু কবে বানাবে? ড্রাগন বলে, আরে পাগল নাকি, তোর সাথে ব্রেকআপ হয়ে গেলে কি আবার আর এক মেয়ের নাম লিখবো? এসব আমার দ্বারা হবে না। কীর্তি রেগে বলে, খবরদার যদি তুই কখনো আমার সাথে ব্রেকআপের কথা দুঃস্বপ্নেও ভাবিস, তোকে একদম জানেই মেরে ফেলবো। তখনই সেই ছেলেটা ড্রাগনকে বলে, তাড়াতাড়ি চলো, অন্য কলেজের ছেলেরা আমাদের কলেজে এসে মারামারি করছে, কারণ আমরা অচিরার গপ্পসপ্পের ভিডিও দেখি। ড্রাগন রেগে চলে যেতে গেলে কীর্তি তাকে থামিয়ে বলে, প্রিন্সিপাল ভাগান যদি জানে তুই এসবে জড়িয়েছিস তাহলে তোকে সাসপেন্ড করে দিবে। ড্রাগন বলে, প্রিন্সিপাল কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছুই যায় আসে না, আমরা তো অচিরার গপ্পসপ্পের ভিডিওই দেখবো। বলেই হ্যাভি ভাব নিয়ে আগুন নির্বাপকের গ্যাস মেরে অন্য কলেজের সব কটাকে মেরে তুলোধুনো করতে থাকে। পুরুষোত্তম নামের এক প্রফেসর রেগে বলে, এবার তুমি কিন্তু বেশি করছো। ড্রাগন শয়তানি হাসি দিয়ে তার দিকে গ্যাস ছুড়লেই বেচারার প্যান্ট খুলে যায়। আশেপাশের সবাইকে হাসতে দেখে ড্রাগন বলে, সরি স্যার, আমি তো আপনাকে স্টুডেন্ট ভেবেছি। সব কটাকে মেরে কলেজ থেকে তাড়ালে ড্রাগন অতিরিক্ত জোশে এসে তাদের দিকে সিলিন্ডার ছুঁড়ে মারে, আর সেই সিলিন্ডার সোজা গিয়ে পড়ে প্রিন্সিপালের গাড়ির উপরে। একেই বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। প্রিন্সিপাল ড্রাগনের দিকে রেগে তাকায়।
ব্যাস এরপর আর কি, রাঘবের পুরো ব্যাচ প্রিন্সিপালের অফিসের সামনে এসে দাঁড়িয়ে থাকে। তাদের ঠিক মাঝেই রাঘব তার ব্যাগ বোসকা নিয়ে দাঁড়ানো। প্রিন্সিপাল রেগে বলে, তোমাকে তো আগেই সাসপেন্ড করেছি, তুমি কেন এসেছো? সবাই এখনই ক্লাসে যাও। আনবু বলে, মারামারি তো আমরা সবাই করলাম, তাহলে শুধু আমাদেরকে ওয়ার্নিং দেওয়া হলো আর ওকে বের করে দিলেন, এত অন্যায় কেন? প্রিন্সিপাল বলে, কারণ এর আগেও ওকে কয়েকবার ওয়ার্নিং দিয়েছি। ড্রাগনের এসবে কিছুই যায় আসে না। তাই সে ব্যাগ নিয়ে বের হয়ে যেতে গেলেই কীর্তি তাকে আটকে প্রিন্সিপালকে অনুরোধ করে বলে, দয়া করে ওর সাথে এমন করবেন না, এটা ওর পুরো জীবনের ব্যাপার, ওর পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। সবাই এত রিকোয়েস্ট করছে দেখে প্রিন্সিপাল বলে, যদিও এ পাশ করে তেমন কিছুই করতে পারবে না, তবুও কারো জীবন নষ্ট করার ইচ্ছা আমার নাই। তাই একটা শর্তে একে কলেজে নেওয়া হবে, তা হলো 3 মাসে আগের 48টা ব্যাকলগ, মানে যে যে সাবজেক্টে ফেল করেছিল সেগুলো পূরণ করবে আর সব ক্লাস অ্যাটেন্ড করবে, আর তার অ্যাটেন্ডেন্স 100% থাকতে হবে। ড্রাগন হাতে হা মিলাবে কি উল্টা ভাব দেখিয়ে বলে, 3 মাসে 48টা সাবজেক্টে পাস, আবার সব ক্লাসে অ্যাটেন্ড, কোনোভাবেই সম্ভব না। আর তাছাড়াও এখান থেকে পাস করে আমি খুব বড় একটা কিছু পেয়ে যাব এমনও না। বলেই কলেজের কার্ড ছুঁড়ে ফেলে বলে, আপনার ডিগ্রি আপনাকেই মোবারক। বলেই ব্যাগ নিয়ে দেয় হাঁটা। প্রিন্সিপাল বলে, সেদিন প্রথম আমি কাউকে নিজের ব্যর্থতাকে বেছে নিতে দেখেছিলাম। এই গল্পের মূল উদ্দেশ্য হলো ডিগ্রি অর্জন করাটা খুবই জরুরি, আর যদি ওর মতো গুন্ডাগিরি করে বেড়াও তাহলে সারা জীবন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে, তাই এর মতো কখনোই হবে না। বলেই বের হতে গেলে এক স্টুডেন্ট জিজ্ঞেস করে, স্যার আপনি কি বলতে পারবেন যে রাঘব এখন কি করছে? প্রিন্সিপাল রেগে বলে, তোমার কি আমাকে এতটাই বেকার মনে হয় যে আমি ওর খোঁজ রাখবো? দেখো গিয়ে কোন রাস্তায় রাস্তায় মজুরের কাজ করছে। চেন্নাইয়ের পাশের শহর ট্রিপলিকেনের ছোট্ট এক বাসার দেওয়ালে ড্রাগনের স্কুল জীবনের সব বড় বড় অর্জনের ছবি আর মেডেল টাঙানো, পাশেই 2টা ফাঁকা ফ্রেম রাখা। রাঘব ফর্মাল শার্ট টাই পরে বসতেই বাবা পরম যত্নে তার জুতা পালিশ করে দেয় আর মা খাইয়ে দেয়। কি ভাবছেন এমন নিকাম্মা ছেলেকে এই 2 জন এত যত্ন কেন করছে? কারণ ছেলে বড় অফিসে চাকরি করে। মা রাঘবের কপালে তিলক দিয়ে বলে, চুলের যে এমন হাল বানিয়েছিস, অফিসে কিছু বলে না? রাঘব বলে, না, কারণ ওদের দরকার আমার ব্রেইনের কারসাজির নাকি আমার লুকের। বাবা দাঁড়িয়ে আমতা আমতা করলে মা বলে, সেই কবে থেকে তোর বাবা দেওয়ালে ওই 2টা ফাঁকা ফ্রেম ঝুলিয়েছে যেন তোর ডিগ্রি সার্টিফিকেট রাখতে পারে, কারণ আমাদের পরিবারে একমাত্র তুই এত বড় ডিগ্রি হাসিল করেছিস। রাঘব বলে, শোনো, আমি এখন 20,000-এর চাকরি করি, কিন্তু চাইলেই 30,000-এর জব করতে পারি, আর আমি যেন আরো ভালো জবে যেতে না পারি তাই কোম্পানি আমাকে আটকে রাখতে একটা কন্ট্রাক্ট সাইন করিয়েছিল, আর ডিগ্রি সার্টিফিকেট তাদের কাছে আটকে রেখেছে, তাই এখন সেই সার্টিফিকেট আনা সম্ভব না। বলেই বের হয়ে যায়। কি ভাবছেন জনাব বড় এক জব পেয়ে গেছে? জি না, সে সোজা চলে আসে তার বন্ধুদের ফ্ল্যাটে, যেখানে তার কলেজের সব বন্ধুরা একসাথে ভাড়া থাকে। ফ্ল্যাটে এসেই ড্রাগনের রূপ একদমই বদলে যায়। কপালের টিপ মুছে 2 জুতা 2 দিকে ছুঁড়ে জামা বদলে টি শার্ট আর লুঙ্গি পরে নেয়। তার মানে এটাই তার সেই চাকরি। তার সব বন্ধুরা যখন আসল চাকরির জন্য বের হচ্ছে তখন সে রিল্যাক্সে ঘুরে ঘুরে সবাইকে বিরক্ত করতে করতে বলে, রাতের প্ল্যান মনে আছে তো? সবাই তার এসব ব্যবহারে বিরক্ত হলেও শত হোক বন্ধু, তাই কোন রকমের সবাই হাতে হা মিলিয়ে যার যার কাজে বের হয়ে যায়। সবাই যেতেই রাঘব সিগারেট ধরিয়ে বিগ বস দেখতে বসে। এভাবে প্রতি ঘন্টায় 2টা করে সিগারেট চলতেই থাকে, আর টিভিতে ঝগড়াও চলতে থাকে। কিছুক্ষণ পর মেইড এসে এই বেকারের এসব চালচলন দেখে মনে মনে ভাবে, এর জীবনে কি আদেও কিছু হবে? এভাবেই 4 থেকে 5 ঘন্টা সময় নষ্ট করে বেলকনিতে এসে দূরবীন নিয়ে সূর্য দেখে বলে, না আজ বাইরে অনেক তাপ, বের হলেই কালো হয়ে যাব, এর চেয়ে ভালো ঘরেই থাকি। তখনই কীর্তি কল দিলে রাঘব বলে, কি ব্যাপার বেবি, ক্লাসের সময় কল দিয়েছো কেন? কীর্তি জিজ্ঞেস করে, আজ রাতে দেখা করতে আসছো তো? রাঘব বলে, অবশ্যই বেবি, তা আমার জন্য একটা বিরিয়ানি অর্ডার করে দাও না, আর 20 প্যাকেট সিগারেট। এবার বুঝেছেন এই বেকারের খরচ চলে কিভাবে? অবাক করা বিষয় হলো কীর্তি আর বাকিরা সব জানার পরও কেউ কখনোই তাকে কিছু বলে না। কথা শেষ করে রাঘব ইনস্টাতে রিল বানাতে মনোযোগ দেয়, কখনো প্লেগ্রাউন্ড, কখনো ফ্ল্যাটে, তো কখনো অর্ডার করে আনা বিরিয়ানি তার ভিউয়ার্সকে দেখিয়ে সে রিলস বানায়। এভাবেই বেজে যায় বিকাল 4টা। এখন আর কি করবে, খুব আগ্রহের সাথে তার মতো বেকারদের রিলস দেখতে দেখতে ওভাবেই ঘুমিয়ে যায়। হঠাৎ চোখ মেলতেই দেখে তার 4 বন্ধু বিরক্ত হয়ে তাকিয়ে আছে। বন্ধুরা বলে, স্যার সারাদিন তো অনেক কাজ করেছেন, এবার অফিস ছুটির সময়। রাঘব দ্রুত উঠে রেডি হতে হতে জিজ্ঞেস করে, টাকা নিয়ে এসেছো তো? সবাই মুখ মলিন করে যার যার শেয়ার আনবুকে দিলে আনবু বলে, পুরো 18,000 আছে, নিজেই গুনে নে। নির্লজ্জ রাঘব হাসি মুখে টাকা নিয়ে সোজা বাসায় এসে বাবাকে দিয়ে বলে, এই নাও বাবা, 2,000 ট্যাক্স কেটে 18,000 দিয়েছে। বাবা মা তো হ্যাবি খুশি। এদিকে আনবু জিজ্ঞেস করে, দিন ভোর শুয়ে শুয়ে বিগ বস দেখলি, এরপর রিলস বানিয়ে নাক ডেকে ঘুমালি, আবার আমাদের থেকেই টাকা নিচ্ছিস, লজ্জা শরম কি সব বেঁচে খেয়েছিস? রাঘব বেশ গর্ব করে বলে, আরে বোকা, এটাই তো আমার ট্যালেন্ট, আর এসব তো লোন নিচ্ছি, টাকা পেলেই শোধ করে দিব।
এদিকে বাবা খুশি হয়ে ছেলের প্রথম কামাই মন্দিরে রাখতে গেলে রাঘব বলে, আসলে আপনাদের নামে ইন্স্যুরেন্স নিয়েছি, সেখানে 8,000 দেওয়া লাগবে, অনলাইন কোর্সের জন্য 6,000, আর আগামী মাসে তোমার জন্মদিন, তাই মন্দিরে 4,000 দিব। বাবাও সরল মনে সব টাকা ছেলেকে দিয়ে দেয়। মা রেগে বলে, টাকা যখন নিয়েই নিবি তাহলে দেওয়ার নাটক কেন করলি? সহজ সরল বাবা উল্টা মাকে ধমক দিয়ে বলে, এমন ছেলে কোন সংসারে আছে যে বাবা মাকে তার পুরো স্যালারি দিয়ে দেয়? রাঘব, তুই তো তোর সব স্যালারি আমাদেরকে দিয়ে দিলি, এখন তুই কিভাবে চলবি? এই নে, আমার কাছে 4,000 আছে, এটা দিয়ে খরচ চালিয়ে নিস। কি বুঝলেন? এভাবেই সে রোজ তার বাবা মাকে বোকা বানাচ্ছে। আনবু বলে, এভাবে সবার থেকে ধার না নিয়ে জোম্যাটো বা সুইগিতে জব করলেও তো কিছু ইনকাম হয়। রাঘব বলে, আরে আমি হলাম ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট, এসব ছোট মোটো জব আমার দ্বারা হবে না। আনবু রেগে বলে, পাস তো এখনো করিসনি, আসলে বলতে গেলে তুই কেবল 12 পাস করেছিস। রাঘব নীলনর্জির মতো বলে, তাতে কি, এখনো তো পুরো জীবন পড়ে আছে, যখন সময় পাবো পাসও করে নিব। আনবু বলে, দেখ তুই এভাবে তো সময় নষ্ট করছিস, তাতে সমস্যা নেই, কিন্তু কীর্তি, তার কথা তো ভাব, অন্তত কামাই করার কোনো পথ তো খোঁজ। কে শোনে কার কথা? রাঘব আনবুকে পাত্তা না দিয়ে সোজা চলে আসে কীর্তির সাথে দেখা করতে। তবে আজ কীর্তির মনটা কেন যেন খারাপ। বাইরে খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, যখন তখন বৃষ্টি শুরু হয়ে যাবে। রাঘব এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আজ ক্লাসের সময় কল করলে, খুব মিস করছিলে? বলেই কীর্তির হাত ধরলে কীর্তি হাতটা সরিয়ে বলে, আসলে আমি আজ কলেজে যাইনি, কারণ বাসায় ছেলেপক্ষ এসেছিল। এই কথা শুনে রাঘব তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে কি উল্টা বিরক্ত হয়ে বলে, তোমার বাসার লোকদের কোনো কাজ নেই নাকি? 2 দিন পর পর একটা ছাগল ধরে আনে। যাই হোক, তা শুনি এবার কাকে ধরে এনেছে? কীর্তি মুখটা মলিন করে বলে, নাম দীপক, দিল্লি ইউনিভার্সিটিতে ম্যাথের প্রফেসর। রাঘব বলে, বাহ, তুমি MA লেকচারার আর সে প্রফেসর, তোমাদের তো হ্যাভি মিল। তা এবার রিজেক্ট করার জন্য কি বাহানা দিবে? দেখতে সুন্দর না, তোমার সাথে একা থাকতে রাজি হবে না, স্যালারি 1 লাখের কম, বা তার কাছে গাড়ি নেই, কোনটা? কীর্তি আগের মতোই শান্ত হয়ে বলে, দেখতে সুন্দর, আমার সব শর্তে রাজি, স্যালারি 1,20,000, তার কাছে অডি কারও আছে, আর এজন্যই দীপককে রিজেক্ট করার কোনো বাহানাই আমি পাইনি, তাই বলেছি যে ভেবে জানাবো। এই কথা শোনার পরই রাঘবের টনক নড়ে, বাইরে বজ্রপাতের মতোই তার বুকের মধ্যে কেঁপে ওঠে। রাঘব রেগে চিৎকার করে বলে, আমি তোমার বয়ফ্রেন্ড, তুমি তার কথা ভাববে, এর মানে কি? তুমি একটা ধোকাবাজ। কীর্তি এতক্ষণ চুপ থাকলেও আর সহ্য করতে না পেরে বলে, তুমি আমাকে ধোকাবাজ বলছো? কলেজ থেকে ভাব নিয়ে বের হয়ে 2 বছর বন্ধুদের দয়া চলছো, ধোকা তো তুমি দিয়েছো। রাঘব রেগে বলে, তাহলে কলেজে আমার মতো ব্যাড বয়ের পিছু পিছু কেন ঘুরছিলে? তুই এসেই তো প্রপোজ করেছিলি। কীর্তি বলে, হ্যাঁ, তখন আমার জন্য দুনিয়াটা রঙিন ছিল, মনে হতো তোমাকে পেলেই জীবন সার্থক, কিন্তু কলেজ পাশ করার পর বুঝেছি তুমি বয়ফ্রেন্ড হিসেবে ভালো হলেও জীবন সঙ্গী হিসাবে ভালো না, কারণ তুমি একজন ব্যর্থ মানুষ। রাঘব রেগে কীর্তির গলা টিপে বলে, নতুন কাউকে পেয়ে তুই আমাকে ফেলিয়ার বলছিস? কীর্তি বলে, যত খুশি মেরে তোমার রাগ কমাও, কিন্তু দয়া করে আমাকে ছেড়ে দাও। রাঘব বুঝে যায় কীর্তি তাকে তার মন থেকে বের করে দিয়েছে। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। কীর্তি টাকা রেখে বের হয়ে গেলে রাঘব দৌড়ে এসে বলে, আমাদের ভালোবাসাকে এভাবে ছোট করো না, এটা ঠিক না। কীর্তি বলে, এই একটা ভুল করলে যদি আমি সুখে থাকতে পারি তাহলে তাই করব, বলি চলে যায়। রাঘব যেন একদম শকে চলে যায়। সে কোনোদিনও ভাবতেও পারেনি কীর্তি যে তাকে পাগলের মতো ভালোবাসতো সে তার সাথে এমন করবে। কীর্তির সাথে প্রথম দেখা, এরপর কীর্তির পিছু করা, কীর্তি নিজে থেকেই মেসেজ দেওয়া, এই সব তার মনে পড়তে থাকে। কীর্তি হঠাৎ একদিন এসে তাদের সুখী পরিবারের ছবি আঁকিয়ে রাঘবকে প্রপোজ করে। ব্যাস, রাঘব পড়ালেখা তো আগেই বাদ দিয়ে দিয়েছিল, আর কীর্তি আসায় তার একটাই কাজ ছিল, তা হলো সারাদিন কীর্তির আগে পিছে ঘুরবে আর লুতুপুতু প্রেমে ভাসবে। এভাবেই সবার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেলে সবাই গ্রাজুয়েশনের ছবি তুলছে, আর রাঘব একটা কোনায় দাঁড়ানো, তাই কীর্তি ছবি তোলা বাদ দিয়ে তার কাছে আসে। এসব ভাবতে ভাবতেই রাঘব চলে আসে বন্ধুদের ফ্ল্যাটে। এসেই এক নাগারে ড্রিঙ্কস করতে শুরু করে। হরিশ জিজ্ঞেস করে, আজ তো তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসার কথা, তার কি হলো? কীর্তির জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে কবেই তোকে ছেড়ে চলে যেত। এই কথা শুনে রাঘব রেগে হরিশকে মারতে শুরু করে। বাকিরা মিলে তাকে কোনো রকমে আটকালে বান্টি একপাশে এনে জিজ্ঞেস করে, এসব কি করছিস? রাঘব আর সহ্য করতে না পেরে বান্টিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকে। এরপর থেকে রাঘব দেবদাসের মতো সবসময় মন মরা হয়ে ড্রিঙ্কস করে, নয়তো বৃষ্টির মধ্যে বসে কান্না করে। একদিন কীর্তির বিয়ের ভিডিও দেখে
বেচারা হাউমাউ করে কান্না করতে থাকে। তারপর বাইক চালাতেই হঠাৎ তার চোখ বন্ধ হয়ে আসে, ফলে অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়। রাঘবের 4 বন্ধু মিলে তাকে হাসপাতালে নিয়ে এসেছে। এক হাতে বেশ গভীর আঘাত পাওয়ায় ডক্টর তার হাত ব্যান্ডেজ করতে করতে বলে, শেষ কবে ঠিকমতো ঘুমিয়েছো? বান্টি বলে, গত 3 মাস ধরে এমনই চলছে। ডক্টর হাতে সেলাই করে দিয়ে বলে, তুমি অনেক ভালো লাইফ পার্টনার পাবে, তবে এভাবে নিজের জীবনকে নষ্ট করো না। জীবনে কিভাবে সফল হতে পারবে সেটা ভাবো। আর এই কথাটাই রাঘবের মাথায় রেডিওর মতো বাজতে থাকে। গভীর রাতে হঠাৎ কি ভেবে লাফ দিয়ে ওঠে, সবার ঘুম ভাঙিয়ে বলে, আমি ভেবে নিয়েছি আমাকে কি করতে হবে। কীর্তির স্বামী 1,20,000 টাকা ইনকাম করে, আমি তার থেকেও বেশি কামাতে পারবো। আমার এমন কোনো জব লাগবে। শফিক বলে, কিন্তু এই জন্য তো অনেক বছরের জব এক্সপিরিয়েন্স চাই। বান্টি বলে, জব এক্সপিরিয়েন্স ছাড়ো, আগে তো ডিগ্রি লাগবে। আগে গিয়ে পড়াশোনা শেষ করো, এরপর জব খুঁজো। রাঘব বলে, আমার পড়াশোনা শেষ করার কোনো ইচ্ছাই নেই, আমাকে এখনই সাকসেসফুল হতে হবে। এখন মানে জীবন যেন হাতের মোয়া, যখন যা ভাববে তাই হয়ে যাবে। বান্টি রেগে বলে, এবার তাহলে চোখ বন্ধ করে স্বপ্ন দেখো। বাস্তবে এটা অসম্ভব। পরের দিন সবাই প্লেগ্রাউন্ডে ক্রিকেট খেলছে। রাঘব এক কোনায় মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ক্যাচ করার বদলে বল ছুটে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গৌতমের গায়ে লাগে। বান্টি গৌতমের কাছ থেকে বল নেওয়ার সময় সরি বললে গৌতম বলে, আমাকে খেলায় নিবে? আসলে আমি এই এলাকায় নতুন। বান্টি বলে, কিন্তু আমাদের টিমে তো সব মেম্বার আছেই। রাঘব হঠাৎ বলে, ওকে আমার জায়গাটা দিয়ে দে। বলেই চলে গেলে গৌতম তাদের সাথে খেলতে নামে। গৌতম এত ভালো খেলে যে তারা ম্যাচটা জিতে যায়। আর রাঘব সেই এক কোনায় মন মরা হয়ে বসে আছে। খেলা শেষে বান্টি গৌতমকে বলে, তুমি বরং আমাদের ক্রিকেট জিম জয়েন করে নাও, আমরা সপ্তাহে ছুটির দিনে ক্রিকেট খেলবো। গৌতম বলে, ঠিক আছে, রাতে আমার বাসায় পার্টি হবে, চলে এসো। রাতে সবাই গৌতমের বাসায় পার্টি করতে আসলে তার বিলাসবহুল ফ্ল্যাট, সুন্দরী স্ত্রীকে দেখে সবাই অবাক হয়ে যায়। রাঘবকে মনমরা দেখে তার বিষয়ে জিজ্ঞেস করলে সবাই তার ব্রেকআপের কাহিনী শোনায়। সব শুনে গৌতম রাঘবকে বলে, তোমার ব্রেকআপের কাহিনীটা শুনে বেশ খারাপ লাগলো, তবে এসব ভেবে আর কি হবে, তার থেকে ভালো তুমি মুভ অন করো। রাঘব বলে, কীর্তি আমাকে ডেকে এরপর সবার সামনে অপদার্থ ব্যর্থ বলে অপমান করে আমাকে ছেড়ে চলে গেছে, আবার নতুন একজনকে বিয়েও করে নিয়েছে। আমিও তোমার মতো সাকসেসফুল হতে চাই, কিন্তু তার জন্য আগে ডিগ্রি নিতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব না। গৌতম বলে, আরে আমি নিজেও কোনো ডিগ্রি নেইনি। রাঘব অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে এসব কিভাবে হলো? গৌতম বলে, একজন আমাকে ফেক ডিগ্রি বানিয়ে দিয়েছিল, আর 3 বছর পর আমি আজ এখানে। রাঘব বলে, কিন্তু এমন করা কি ঠিক হবে? গৌতম বলে, কিছু ভুল করলে যদি লাইফ সেট হয়ে যায় তাহলে আমাদের সেটাই করা উচিত। পরের দিনে রাঘব রাজেশ নামের এক লোকের অফিসে আসে। রাজেশ বলে, তোমাকে গৌতম পাঠিয়েছে, মানে তুমিও নিশ্চয়ই তার মতোই হবে। রাঘব বলে, হ্যাঁ, আসলে আমার এখন 48 ক্রেডিট কমপ্লিট করা বাকি। রাজেশ বলে, তুমি কোন কলেজে ছিলে? রাঘব এএসএন কলেজের নাম বললেই রাজেশ অবাক হয়ে বলে, ওই কলেজে তোমাকে ভর্তি নিল কিভাবে? রাঘব বলে, আমি বোর্ড এক্সামে 96% মার্কস পেয়েছিলাম। রাজেশ বলে, তার মানে কলেজে উঠেই বিগড়ে গেছো। রাঘব বলে, এসব বাদ দেন, আমার এমন চাকরি চাই যে চাকরিতে আমি মাসে 1,20,000 টাকা স্যালারি পাবো। রাজেশ বলে, কাজ হয়ে যাবে, কিন্তু যদি তুমি ধরা পড়ে যাও তাহলে কাল তোমার সাহায্য করতে গিয়ে আমাদেরকে বিপদে পড়তে হবে, তাই তোমাকে পুরো 10 লাখ টাকা নগদ দিতে হবে। রাঘব হতবাক হয়ে বলে, এত টাকা আমি কোথায় পাবো? রাজেশ বলে, তোমার নামে আসল সার্টিফিকেট তৈরি করাতে আমাদের ইউনিভার্সিটিতে 2 লাখ টাকা দিতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। তার উপর বেতনও বেশি চাই, তাই যাও টাকার ব্যবস্থা করো। রাঘব হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। বাসায় ফিরে রাঘব হঠাৎই বলে, আমি 1 লাখ টাকা বেতনে চাকরি পেয়েছি। রাঘবের বাবা বলে, তুমি এত বড় খুশির খবর এখন বলছো কেন? মা বলে, কিন্তু তুমি যে এখন চাকরি করছো সেখানে তো তোমার 2 বছরের কন্ট্রাক্ট আছে, তাই না? রাঘব বলে, হ্যাঁ, তবে ওখানে অল্প কিছু, মানে 10 লাখ টাকা জরিমানা দিলে সার্টিফিকেট দিয়ে দিবে। এই কথা শুনে মা বলে, তুমি যেখানে চাকরি করছো সেখানেই করো, এত লোভ করে কাজ নেই। এত টাকা আমরা কোথায় পাবো? তোর কলেজে ফি দিয়ে দিয়ে বাসা ফাঁকা হয়ে গেছে, কখনো বাইকের আবদার করিস তো কখনো ট্রিপের খরচ, টাকা কি গাছে ধরে? আমি তো আমার সব গয়না বন্ধক রেখেছি তোমাকে সুখে রাখার জন্য। আমরা কত কষ্ট সহ্য করেছি জানো? নিজের সুখের জন্য অন্ধ হয়ে তুই কিছুই দেখতে পাচ্ছিস না। রাঘব খাবার ছেড়ে উঠে বলে, তোমরা কখনো এমন একটা সুযোগ পাওনি, তাই আজ এই অবস্থায় পড়ে আছো। এই গরিবের বাড়িতে পড়ে আছি, আজ আমাদের নিজের একটা বাসাও নেই। তোমার টাকা তুমি নিজের কাছেই রাখো, আমিও এখানেই পড়ে থাকবো আর পচে মরবো। বলেই রেগে চলে যায়। বাবা মাকে বুঝিয়ে বলে, আজ আমাদের ছেলে আমাদের সাথে ঝগড়া করছে, কিন্তু এক সময় ওকে পাওয়ার জন্য আমরা কত মানত করেছিলাম, সব ঠিক হয়ে যাবে। এদিকে রাঘবকে বান্টি বলে, নকলের টাকা জোগাড় করার চক্করে নিজের বাবা মাকেই কথা শুনিয়ে আসলি, নিজেকে ভাগ্যবান ভাব যে এমন মার বাবা পেয়েছিস। এদিকে রাঘবের বাবা মাকে বলে, আমাদের ছেলে আমাদের থেকে টাকা চাইবে না তো কার কাছে চাইবে? যে করেই হোক টাকার ব্যবস্থা করে নিব। মা বলে, ঠিক আছে, কিন্তু ব্যবস্থা করবে কিভাবে? বাবা আলমারি থেকে তার ছোট এক জমির দলিল বের করে মাকে নিয়ে রাজা থানের অফিসে আসে। দলিল দেখে রাজা থান বলে,
বলে, আগেই আপনার ছেলের জন্য অনেক জমি বিক্রি করে দিয়েছেন, এখন শেষ সম্বলটুকু বিক্রি করে দিলে বৃদ্ধ বয়সের জন্য কি থাকবে? বাবা বলে, আমার সব তো ওই ছেলের জন্যই। বাবা রাঘবকে টাকা দিলে রাঘব সোজা রাজেশের অফিসে চলে আসে। রাজেশ বলে, তোমার ডিগ্রি সার্টিফিকেট আসতে 1 সপ্তাহ লাগবে, তার উপর ইউএস, ব্রিটেন, আর্টেরিয়াল কোম্পানিতে তোমার নামে আবেদন করব। এটাই একমাত্র জায়গা যেখানে ফ্রেশারদেরকে 1 লাখ টাকা বেতন দেওয়া হয়। এন্ট্রির মোট 3টা রাউন্ড থাকবে, যার মধ্যে 2টা লিখিত পরীক্ষা, সেটা আমার টিমে ক্লিয়ার করে দিবে। প্রক্সি ইন্টারভিউর জন্য মার্ক তোমাকে ট্রেনিং দিবে বলে রাজেশ রাঘবকে মার্কের কাছে নিয়ে আসে। রাঘব মার্ককে জিজ্ঞেস করে, এই প্রক্সি এক্সামটা কি? মার্ক বলে, মনে করো এটা তোমার বাসা, এখান থেকে আমরা ভিডিও কলের মাধ্যমে ইন্টারভিউ ক্লিয়ার করার চেষ্টা করব। ইন্টারভিউয়ার মনে করবে যে সে তোমার কাছ থেকে উত্তর পাচ্ছে, কিন্তু আসলে উত্তর তো আমি দিব। তোমার শুধু আমার কথার সাথে তাল মিলিয়ে মুখ নাড়াতে হবে, যা মোটেও সহজ কাজ না। রাঘবের তো আবার আত্মবিশ্বাসের অভাব নেই, সে বলে, এসব কোনো ব্যাপারই না, শুধু বলো ইন্টারভিউ কবে। ইন্টারভিউ দেওয়ার দিন রাঘব স্যুট বুট পরে বেশ কনফিডেন্সের সাথে বসে আছে। পাশ থেকে মার্ক তার সব কথার উত্তর দিয়ে দিচ্ছে। এটা দেখে যে ইন্টারভিউ নিচ্ছে মানে উইল, তার সন্দেহ হয়, তাই সে রাঘবকে প্রথমে কিছু একটা লিখতে দেয়। রাঘব লেখার ভান করলেও পাশ থেকে মার্কই তাকে লিখে কাগজ অদল বদল করে নেয়। এরপর রাঘবকে তার পুরো রুম দেখাতে বললে মার্ক ও ল্যাপটপের সাথে ঘুরতে থাকে, আর উইল ধরতেই পারে না যে আসলে রাঘব চিটিং করছে। তাই উইল বেশ খুশি হয়ে বলে, তুমি খুব তাড়াতাড়ি অফার লেটার পেয়ে যাবে। এরপর রাঘব অফিসে চাকরি করতে শুরু করে। দিন রাত পরিশ্রম করে সে সব কিছু শিখে নেয়। তার দিনকাল বেশ ভালোই চলছে। আসলে স্টুডেন্ট খারাপ হলেও, মানে পড়াশোনা না করলেও তার ব্রেন অনেক ভালো, তাই অল্প সময়ে সে সব কাজ শিখে যায়। দেখতে দেখতে 1 মাস কেটে যায় আর সে 1,30,000 টাকার স্যালারি পায়। রাঘব বাবা মাকে নতুন বাসা দেখাতে নিয়ে আসে। মা জিজ্ঞেস করে, এ বাসার দাম কত? ব্রোকার 4 কোটি বলতেই মা হতবাক হয়ে বলে, আমাদের কাছে এত টাকা নেই। রাঘব বলে, তুমি চিন্তা করো না, ব্যাংক লোন দিচ্ছে, আমাকে শুধু মাসে 90,000 টাকা দিতে হবে, আর 30 বছরের মধ্যেই লোন পুরোপুরি শোধ হয়ে যাবে। আমার 2.5 লাখ টাকা বেতনের মধ্যে সবকিছু ম্যানেজ হয়ে যাবে। বাবা বলে, ওকে যা খুশি করতে দাও, কয়েকদিন পরে বিয়ে করলে নতুন বউকে কি পুরনো বাসায় নিয়ে যাবো? তার রাঘব, তোর যদি কাউকে পছন্দ থাকে তাহলে বলতে পারিস। পছন্দের কথা শুনতেই রাঘব বলে, আমার কোনো পছন্দ নেই, তোমার যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। এরপর রাঘব ধীরে ধীরে বাড়ি গাড়ি সব কিনে নেয়। তার জীবন যেন এখন স্বপ্নের মতো কেটে যাচ্ছে। উইলের সাথেও তার বেশ ভালো সম্পর্ক হয়ে গেছে। দেখতে দেখতে সে অফিসের বেস্ট এমপ্লয়ির অ্যাওয়ার্ডও পেয়ে যায়। ধুমধাম করে বাবা মায়ের বিবাহ বার্ষিকী পালন করে। সেই অনুষ্ঠানে এসে রাজা খান এত আয়োজন দেখে বেশ খুশি হয়ে যায়, কারণ সেই একমাত্র জানে রাঘবের বাবা মা কত কষ্ট করেছে। রাজা খান বলে, তোমাদের খুশি দেখে আমারও ভীষণ ভালো লাগছে, এখন তো নতুন বাড়িও নিয়ে নিয়েছো, তা ছেলেকে বিয়ে কবে দিবে? চিত্রা বলে, মেয়ে খুঁজছি, কিন্তু কোনোটাই মন মতো হচ্ছে না, আপনার কাছে কোনো ভালো মেয়ে আছে? রাজা খান বলে, একটা মেয়ে আছে। রাজা খান রাঘব আর বাবা মাকে নিয়ে মেয়ে দেখাতে নিয়ে আসে। এত বড়লোক বাসা দেখে মা বাবা অবাক হয়ে বলে, এত বাড়ির লোক আমাদের ছেলের সাথে কেন মেয়েকে বিয়ে দিবে? রাজা খান বলে, আমি সব সামনে নিয়েছি। ভিতরে এসে রাজা খান বলে, মেয়ের বাবার 40টারও বেশি বিজনেস আছে। বাবা বলে, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে, কারণ আপনার মতো বড়লোক বাড়ির মেয়েকে কেন আপনি আমাদের মতো বাসায় বিয়ে দিবেন? পল্লবীর বাবা বলে, আপনারা নিজেদের ছোট মনে করছেন কেন? আমার বড় মেয়ে চিত্রার আমাদের মতোই এক বড়লোক ঘরে বিয়ে হয়েছিল, কিন্তু কিছুদিন পরেই তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর আমার কোম্পানিরই একজন এমপ্লয়ের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে, তারা এখন বেশ সুখে সংসার করছে। তাই আমি চাই আমার ছোট মেয়ে পল্লবী যেন সুখে থাকে। বলেই পল্লবীকে ডাকলে পল্লবী নিচে নেমে আসে। পল্লবীকে এক পলক দেখেই রাঘবের মনে তো লাড্ডু ফুটতে থাকে। পল্লবীর বাবা বলে, পল্লবী পড়ালেখা শেষ করে ইউএস তে জব করছে, সেখানে সেটেল হতে চায়। রাঘব নির্লজ্জের মতো বলে, আমিও তো ইউএস তে সেটেল হতে চাই। পল্লবীর বাবা ছেলে মেয়েকে আলাদা কথা বলতে বললে পল্লবী বলে, আমি একদিনের মধ্যেই সব সিদ্ধান্ত নিতে পারবো না, আজ আমরা ডিনার দিতে গেলে কেমন হয়? রাঘব খুশিতে মাথা নাড়ায়। রাতে রাঘব তার গাড়ি নিয়ে পল্লবীদের বাসার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তখনই পল্লবী আসলে পল্লবীকে দেখে রাঘব যেন চোখের পলক ফেলতেই ভুলে যায়। রাঘব পল্লবীর জন্য গাড়ির দরজা খুলে দিলে পল্লবী মনে মনে বলে, ছেলে দায়িত্ব বানাচ্ছে। গাড়িতে রাঘব বলে, তোমাকে এই ড্রেসে অনেক সুন্দর লাগছে। রাঘবের মুখে প্রশংসা শুনে পল্লবী মনে মনে খুশি হয়ে যায়। পল্লবী বলে, চলো কোন একটা ক্লাবে যাই, একসাথে ড্রিঙ্কস করে মজা করব। রাঘব পল্লবীকে নিয়ে একটা ক্লাবে ড্রিঙ্কস করার সময় পল্লবী রাঘবকে ড্রিঙ্কস অফার করলে রাঘব বলে, আজ তোমাকে বাসায় সেফলি পৌঁছে দিতে হবে, তাই আজ আর ড্রিঙ্কস করবো না। রাঘবের এত ভালো ব্যবহার দেখে পল্লবীও মনে মনে বেশ খুশি হয়ে যায়। হিল পরে পল্লবীর নাচতে বেশ কষ্ট হচ্ছে দেখে রাঘব তার হিল হাতে নিয়ে নেয়। পল্লবী মনে মনে বলে, বাহ, ছেলের মেইলিগো নেই। নাচার সময় রাঘব বারবার আশেপাশে ছেলেদেরকে সরিয়ে দেয়। তখনই টিভিতে দেখায় বাংলাদেশ দল হেরে গেছে। রাঘবের মন খারাপ দেখে পল্লবী জিজ্ঞেস করে, তুমি কি বাংলাদেশের ফ্যান? রাঘব বলে, বারবার হারলেও কি করব, দল তো আর পাল্টাতে পারি না, পরে শিক্ষা সফরে হয়তো ভালো করবে। পল্লবী মনে মনে ভাবে ছেলেটা লয়ালও আছে। ক্লাব থেকে ফেরার পথে পল্লবী জিজ্ঞেস করে, আমার ব্যাপারে কিছু জানতে
চাও না? রাঘব বলে, অতীতের কথা জেনে কি হবে, আমি বর্তমানে তোমার সাথে থাকতে চাই। বাসায় ফেরার সময় পল্লবী রাঘবকে বলে, আমি হানিমুনে ইউরোপ যেতে চাই, আর ফেরার পথে আইফেল টাওয়ারের সামনে তোমাকে হাক করতে চাই। পল্লবীকে বাসার সামনে নামিয়ে দেওয়ার সময় রাঘব জিজ্ঞেস করে, তোমার কি আমাকে পছন্দ হয়েছে? পল্লবী বলে, আরে বলদ, পছন্দ না হলে আইফেল টাওয়ারের সামনে হাক করার কথা বলতাম নাকি? ব্যাস, এখান থেকেই রাঘব নতুন করে তার ভালোবাসার জীবন শুরু করে। কীর্তিকে হারিয়ে সে যেভাবে ভেঙে পড়েছিল, পল্লবীকে পেয়ে আবারও সে তার ভালোবাসার যাত্রা শুরু করেছে। ভালো একটা দিন দেখে দুজনের এঙ্গেজমেন্ট হয়ে যায়। কয়েকদিন পর রাঘব ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে পল্লবীর সাথে কথা বলছে। রাঘবকে ধূমপান করতে দেখে পল্লবী বলে, তুমি এটা বাদ দিতে পারো। রাঘব বলে, আজ এখন থেকেই বাদ দিলাম। বলেই বেশ ভাব নিয়ে সিগারেটটা ছুঁড়ে মারে। রাঘব অফিসে এসে দেখে সবাই বেশ রেগে তার জন্য অপেক্ষা করছে। উইল বলে, 5 মাসের মধ্যে তুমি এই অফিস থেকে চলে যাবে। রাঘব বেচারা ভাবে নিশ্চয়ই তার জালিয়াতি ধরা পড়ে গেছে, তবুও জিজ্ঞেস করে, আমার দোষটা কি? উইল বলে, আমি তোমাকে আমেরিকার অফিসে ম্যানেজারের পোস্টিং দিচ্ছি। বেচারা যেন হাফ ছেড়ে বাঁচে। তখনই কেউ একজন রাঘবের ঘাড়ে হাত রেখে বলে, কংগ্রাচুলেশন ড্রাগন। রাঘব পেছনে ফিরে দেখে তার কলেজের প্রিন্সিপাল ভাগান দাঁড়িয়ে আছে। রাঘব তো প্রিন্সিপালের চেহারাই ভুলে গেছে। প্রিন্সিপাল তার পরিচয় দিলে রাঘব জিজ্ঞেস করে, আপনি এখানে কি করছেন? ভাগান পকেট থেকে রাঘবের একটু আগে ফেলে আসা সেই সিগারেটের টুকরা বের করে দেখায়। আসলে একটু আগে রাঘব যখন সিগন্যালে দাঁড়িয়ে পল্লবীর কথায় সিগারেট ছুঁড়ে মেরেছিল, তখন সিগন্যালের পাশের গাড়িতে ভাগান বসা ছিল। তখনই ভাগানের মেয়ে কল দিয়ে বলে, আমি তোমার ম্যাট্রিমনি থেকে একটা ছেলের ডিটেলস পাঠিয়েছি, ছেলেটাকে পছন্দ হলে কথা বলতে পারো, আর ছেলেটা তোমার কলেজেই পড়তো। তখনই রাঘব সিগারেট ছুঁড়ে মারলে গায়ে জানালা দিয়ে ভাগানের শরীরে গিয়ে পড়ে, আর সেটা জ্বলন্ত থাকায় একটুখানি শার্ট পুড়ে যায়। ভাগান রেগে সামনে দাঁড়ায় দেখে পাশের গাড়িতে বেশ ভাব নিয়ে বসে আছে রাঘব, যে সব সময় রাঘবের ব্যর্থতার গল্প তার ছাত্রদেরকে বলতো, অথচ তাকে এমন হাইফাই অবস্থা দেখে ভাগান রাঘবের পিছু শুরু করে। পিছু করার সময় ফোন হাতে নিয়ে মেয়ের পছন্দ করা ছেলের ডিটেলস দেখতে গিয়ে দেখে তার মেয়ে রাঘবকেই পছন্দ করেছে। ভাগান সাথে সাথেই ম্যাট্রিমনি অফিসে কল দিয়ে রাঘবের ব্যাপারে জানতে চায়। অফিসের লোকটা বলে, স্যার আপনি দেরি করে ফেলেছেন, পরশুরাম স্টিল কোম্পানির মালিক তার মেয়ের সাথে রাঘবের বিয়ে ঠিক করেছে। ভাগান ভাবে, এমন এত লাফাঙ্গা ছেলে হঠাৎ করেই জ্যাকপট পেল কিভাবে। রাঘব অফিসে আসলে ভাগানও রাঘবের পরিচয় দিয়ে তার অফিসে ঢুকে পড়ে। অফিসে সবাই রাঘবের এত সাকসেস দেখে সেটা নিয়ে আলোচনা করছে। রাঘব যখন এসব নিয়ে বেশ খুশি, তখনই ভাগান তার কাঁধে হাত রাখে। সব শুনে রাঘব বলে, স্যার আমি না দেখেই সিগারেটটা ছুঁড়ে মেরেছিলাম। ভাগান সিগারেটের টুকরাটা পকেটে রেখে বলে, ভুল করে অপরাধ করলে সেটা মাফ করা যায়, কিন্তু ইচ্ছা করে করা অপরাধ মাফ করা যায় না। এখানে কথা না বলে চলো মিটিং রুমে গিয়ে কথা বলি। রাঘব মিটিং রুমে এসে বলে, স্যার আপনি এখানে কেন এসেছেন? কি চান আপনি? ভাগান বলে, জবাব চাই। সার্টিফিকেট ছাড়াই এত ভালো চাকরি তুমি কিভাবে পেলে? রাঘব বলে, এই কোম্পানিতে সার্টিফিকেটের চাইতে ট্যালেন্টের মূল্য বেশি, তাই চাকরি পেয়েছি। ভাগান বলে, আমার পরিচিত এমন অনেকেই আছে যাদের ট্যালেন্ট আছে কিন্তু সার্টিফিকেট নেই, তোমার এমডির সাথে কথা বলে তাদের চাকরির ব্যবস্থা করে দাও। রাঘব দাঁড়িয়ে থাকলে ভাগান জোরে ধমক দিয়ে বলে, কি হলো, যাও। ভাগানের চিৎকার শুনে উইলিয়াম জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো? রাঘব বলে, আসলে বিয়ে নিয়ে একটু ঝামেলায় আছি। রাঘব ফিরে এসে ভাগানের পা ধরে বলে, আমি হয়তো চিটিং করেছি, কিন্তু অনেক পরিশ্রম করে তারপর এতদূর এসেছি। 6 মাস পর আমার বিয়ে, তারপর আমেরিকা চলে যাব। এতদিন পর আমার জীবনটা একটু গুছাতে পেরেছি। দয়া করে কলেজের ব্যবহারের কারণে আমার ভবিষ্যৎ নষ্ট করবেন না। ভাগান বলে, চাইলে সবাইকে বলে তোমার ভবিষ্যৎ নষ্ট করতে পারি, কিন্তু আমি এমনটা করব না। তুমি পাস না করেই এত সফলতা পেয়েছো, তাই যারা পরিশ্রম করে সার্টিফিকেট অর্জন করেছে তাদের কথা ভেবে আমার খারাপ লাগছে। পড়ালেখা করে সার্টিফিকেট অর্জন আর ভুয়া সার্টিফিকেটের মাঝে পার্থক্য হচ্ছে ভিত ছাড়া বিল্ডিং এর মতো। একটু ভুলেই তোমার জীবন বিল্ডিং এর মতোই ভেঙে পড়ে যাবে। তাহলে তোমার এখন উচিত ভিতটা মজবুত করা, মানে নকল সার্টিফিকেটকে আসল সার্টিফিকেট বানাতে হবে। রাঘব বলে, স্যার আমার তো কোনো সাবজেক্টের নামও মনে নেই, আর আমার বয়স পার হয়ে গেছে, এখন কেউ ভর্তিও নিবে না। ভাগান বলে, সব আমি সামনে নিব, কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য ক্লাসে 100% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। আর তুমি সেটা না মেনে খুব ভাব দেখিয়ে আইডি কার্ড ফেলে চলে এসেছিলে, সেই নিয়ম আজও আছে। তবে 100% ক্লাস অ্যাটেন্ড করে হল টিকিট নিয়ে তবেই পরীক্ষা যেতে পারবে। রাঘব বেচারা বলে, স্যার আমি আপনার কি এমন ক্ষতি করেছি? আমি এসব করতে পারবো না। ভাগান বলে, এসব তোমার হাতে। সোমবার সকাল 8টায় যদি তোমাকে আমার অফিসে না পাই, তাহলে সকাল 11টায় তোমার বস সব জেনে যাবে। আর কোনো পথ তো রাঘবের কাছে নেই। তাই সোমবার ঠিক সকাল 8টায় বেচারা কলেজে চলে আসে। তবে রাঘব বাসার সবাইকে বলে সে আমেরিকা পোস্টিং এর আগে কোম্পানি থেকে কয়েক মাসের জন্য ট্রেনিং এর জন্য মুম্বাই যাচ্ছে। আর অফিসে বলে তার বিয়ের জন্য সব ব্যবস্থা তাকেই করতে হবে। যেহেতু তার কোনো ভাই বোন নাই, তাই 3 মাসের জন্য ওয়ার্ক ফ্রম হোম করবে। সবাইকে এভাবেই ম্যানেজ করে রাঘব কলেজে আসলে ঠিক সেই জায়গায় এসেই ভাগান রাঘবকে আইডি কার্ড সেখানেই দেয় যেখানে সে আইডি কার্ডটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। রাগে তার পুরো শরীর জ্বলে গেল। রাঘব আইডি কার্ড নিয়ে গলায় পড়ে।
পড়ে। প্রিন্সিপাল রাঘবকে ক্লাসে নিয়ে যাওয়ার সময় কলেজের সবাই রাঘবকে ড্রাগন ড্রাগন বলে ডাকলে রাঘব হতবাক হয়ে স্যারকে জিজ্ঞেস করে এরা সবাই এমন করছে কেন। প্রিন্সিপাল বলে প্রতি বছর ওরিয়েন্টেশনে তোমার ছবি দেখিয়ে বলতাম আর যাই হোক না কেন ওরা যেন তোমার মতো না হয়। বেচারা রাঘব শকড হয়ে যায়, এত বড় অপমান। প্রিন্সিপাল বলে আরে চিন্তা করো না, এখন সব ঠিক করতে পারবে। এদিকে পুরুষোত্তমের আজ কলেজে শেষ দিন। তখনই প্রিন্সিপাল রাঘবকে নিয়ে ক্লাসে আসলে সবাই অবাক হয়ে ড্রাগনকে দেখতে থাকে। প্রিন্সিপাল পুরুষোত্তমকে বলে একে চিনতে পেরেছেন, আমাদের ড্রাগন। পুরুষোত্তমের পুরনো দিনের কথা মনে পড়ে যায়, কিভাবে তাকে সবার সামনে লজ্জায় ফেলে দিয়েছিল। পুরুষোত্তম বলে কিভাবে ভুলবো, 2018 সালের ব্যাচের সবচেয়ে অপদার্থ স্টুডেন্ট। রাঘব লজ্জায় মাথা নত করে রাখে। প্রিন্সিপাল বলে সে এখন পড়ালেখার মূল্য বুঝতে পেরেছে, তাই ডিগ্রি কমপ্লিট করতে আবারও এখানে এসেছে। প্রিন্সিপাল সবাইকে বলে ফাইনাল এক্সামের আর মাত্র 3 মাস আছে, ততদিনে তোমরা নিজেদের সাথে ড্রাগনকেও পড়া বুঝতে সাহায্য করবে। প্রিন্সিপাল চলে গেলে রাঘব ফার্স্ট বেঞ্চে বসতে গেলেই পুরুষোত্তম তাকে অপমান করে বলে তোমার জন্য বাকিদের ক্ষতি আমি করতে পারবো না, যাও গিয়ে পেছনে বসো। ক্লাসের সবাই হো হো করে হেসে দেয়। এত অপমান সহ্য করেও ক্লাসে বসে থাকা ছাড়া বেচারার আর কিছুই করার থাকে না। স্যার পড়ানো শুরু করলে উইলের কল আসে। রাঘব মাথা নিচু করে কল রিসিভ করলেই উইল বলে একটা মডিউল পাঠিয়েছি, সেটা কমপ্লিট করে দাও। মন না থাকা সত্ত্বেও ক্লাসে বসেই অফিসের কাজ করতে হয়। এসেছিল ক্লাস করতে কিন্তু করছে অফিসের কাজ। এদিকে স্যার পড়াচ্ছে আর ওদিকে রাঘব ল্যাপটপে কাজ করছে। কাজ শেষে ল্যাপটপ বন্ধ করলে রাঘব খেয়াল করে বেঞ্চে ড্রাগনের নাম লেখা। রাঘব তার সামনের জনকে জিজ্ঞেস করে আমি না আসলে এখানে আমার নাম কেন লেখা। ছেলেটা বলে ল্যাপটপটা সরিয়ে পুরো নাম দেখো। রাঘব ল্যাপটপ সরালে দেখে সেখানে লেখা কুট্টি ড্রাগন। রাঘব জিজ্ঞেস করে এই আবার কে। ছেলেটা বলে তোমাকে আদর্শ বানিয়ে নিজের নাম সে কুট্টি ড্রাগন রেখেছে। এদিকে তার এক বন্ধু দৌড়ে এসে হোস্টেল রুমে খবর দেয় যে কলেজে ড্রাগন এসেছে। এত বছর পর কার পড়া ভালো লাগে, তাই স্যারের পড়ার আন্ডা মাথাও রাঘব বুঝছে না, কানেও নিচ্ছে না। তখনই পল্লবী কল দিলে রাঘব মাথা নিচু করে কথা বলতে থাকে। পল্লবী জিজ্ঞেস করে এত ধীরে ধীরে কথা বলছো কেন। রাঘব বলে অফিসে আছি, মিটিং হচ্ছে তো পরে কথা বলবো। ঘন্টা বেজে যাওয়ায় পুরুষোত্তম চলে যায়। সবাই উঠে দাঁড়ালেও রাঘব তো ফোনে ব্যস্ত, তাই সে আর দাঁড়ায় না। বাকি স্টুডেন্টরা ড্যাব ড্যাব করে রাঘবের দিকে তাকায়। হুট করে কল কেটে দেওয়ায় পল্লবীও বেশ অবাক হয়ে যায়। রাঘব মাথা তুলে সবাইকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বেচারা এক বিব্রতকর অবস্থায় পড়ে যায়। লজ্জায় দৌড়ে ক্লাস থেকে বের হতে গেলে দেখে সামনে কুট্টি ড্রাগন। কুট্টি বলে আমার বস, আমার গুরু চলে এসেছে। রাঘব জিজ্ঞেস করে তুই আবার কে। কুট্টি বলে যদি তুমি ড্রাগন হও তাহলে আমি কুট্টি ড্রাগন। প্রিন্সিপাল যখন পুরো কলেজের সামনে তোমার বদনাম করছিল তখন আমার তোমাকে এত ভালো লাগে, ফার্স্ট ইয়ারে তোমার সম্পর্কে সব জেনে নিই, সেকেন্ড ইয়ারে পালন করা শুরু করি। কিন্তু আমাদের মধ্যে দুইটা পার্থক্য আছে। এক, তুমি একটা মেয়ের সাথেই সম্পর্ক করে গেছো আর আমি অনেক ধরনের সম্পর্কে আছি। দ্বিতীয়, তুমি 48 সাবজেক্টে ফেল করেছো, আমি তো 9টার বেশি যেতেই পারিনি। এটা কিভাবে সম্ভব। এসব ফালতু কথায় বিরক্ত হয়ে রাঘব চলে যেতে গেলে কুট্টি তাকে টেনে নিয়ে বলে তুমি আসলে বস, এখানে কেন এসেছো। রাঘব বলে 3 মাসে 48টা সাবজেক্ট ক্লিয়ার করতে হবে। এটা শুনে কুট্টি সহ বাকি ক্লাসের সবাই হো হো করে হেসে দেয়। রাঘব রেগে ওয়াশরুমে আসলে কুট্টিও তার পিছু পিছু আসে। রাঘব ওয়াশরুম লক করে দিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেই যাবে তখনই বান্টি কল দিয়ে বলে আমি এখন ড্রিঙ্কস করার মুডে আছি, তুই আমার বাসায় আয়। রাঘব বলে পারবো না। বান্টি বলে টাকা হয়ে যাওয়ার পরে তুই অনেক বদলে গেছিস, তুই যদি আজ না আসিস আমি তো শ্বশুরের কাছে গিয়ে সব বলে দিব। কি এক জ্বালা। বাইরে কুট্টি, ফোনে বান্টি, মানে ডাঙায় বাঘ তো জলে কুমির। না পেরে রাঘব বান্টিকে বলে প্রিন্সিপালের ইগো রাখতে এখন আমাকে 48 সাবজেক্টে পাশ করতে হবে। এই বুড়ো মাথায় পড়ালেখা কি আর ঢুকবে বল। বান্টি বলে তুই এক কাজ কর, যে তোকে নকল সার্টিফিকেট বানিয়ে দিয়েছিল তার সাথে কথা বল যে সে সাহায্য করতে পারবে কিনা। এদিকে কুট্টি পাগলের মতো এক নাগারে বস বস বলে দরজা নক করতে থাকলে অতিষ্ঠ হয়ে রাঘব দরজা খুলে জিজ্ঞেস করে কি হয়েছে। কুট্টি বলে আজ রাতে আমরা দুজনে মিলে হোস্টেল কাঁপাবো। রাঘব তার পিছু ছাড়ানোর জন্য বলে আচ্ছা ঠিক আছে। কুট্টি চলে গেলে বান্টি জিজ্ঞেস করে এ আবার কে। রাঘব বলে আমার মতোই এক পাগল, নিজের ডুপ্লিকেটকে দেখছি, আমিও কি এমন ছিলাম। বান্টি বলে তুই তো এরও উপরের লেভেলে ছিলি। রাঘব অতিষ্ঠ হয়ে বলে বুঝতে পারছি না 3 মাস এই পাগলদের মাঝে কিভাবে থাকবো। শুরু হয়ে যায় রাঘবের বুড়ো বয়সের কলেজ লাইফ। কিন্তু এবার সব উল্টা। আগে সে সবাইকে জ্বালাতো আর এখন সবাই তাকে জ্বালায়। সারাদিন সবাই তার পিছু পিছু ঘুরতেই থাকে। এই জন্যই বলে পাপ বাপকেও ছাড়ে না। কে জানতো এমন দিনও রাঘবের জীবনে আসবে। রাঘব রমেশকে কল দিয়ে বিষয়টা জানালে সে জানায় একটু সময় দাও, দেখি যে কি করা যায়। সবার যন্ত্রণায় বিরক্ত হয়ে রাঘব ওয়ার্ডেনের কাছে আসলে সেও স্টুডেন্টদের সাথে তাল মেলায়। রাঘব এই পাগলদের মাঝে শুধু তার রুমে একটু শান্তি খুঁজে পায়, তাই রুমে এসে দরজা লক করে অফিসের কাজ শেষ করে টেবিলেই ঘুমিয়ে পড়ে। পল্লবী তাকে কল দিলেও সে টের পায় না। ক্লাসে এসে রাঘব ঘুমাচ্ছে। হঠাৎ পল্লবীর কলে রাঘবের ঘুম ভাঙলে রাঘব পল্লবীর সাথে মিষ্টি মিষ্টি প্রেমালাপ করছে। তখনই কুট্টি সবাইকে বলে অডিটোরিয়ামের বড় স্ক্রিনে মুভি দেখাচ্ছে। রাঘব টেবিলের নিচে বসে পল্লবীর সাথে কথা বলতে থাকে। সবাই ক্লাস থেকে বের হতেই যাচ্ছিল তখনই কীর্তি আসে। কুট্টি তাকে দেখে হা হয়ে থাকে।
কীর্তি বলে, আমি তোমাদের নতুন ম্যাডাম, পুরুষোত্তম স্যারের জায়গায় এসেছি। সবাই বেঞ্চে বসলে পল্লবী রাঘবের কাছে কিস চাইলে রাঘব এক নাগারে কিস করতেই থাকে। এমন আজে বাজে শব্দ পেয়ে কীর্তি পেছনের বেঞ্চে এসে দেখে রাঘব বসা। রাঘব এখানে কীর্তিকে দেখে শকড হয়ে থমকে যায়। পল্লবী কল কেটে দিলে কুট্টি বলে, ম্যাম 2018 ব্যাচ, 48টা সাবজেক্টে ফেল, তাই আবারও ব্যাকলগ দিতে এসেছে। কীর্তি ঝাড়িটারি না দিয়ে সোজা বলে, ক্লাসে ফোন অ্যালাও না। বলেই সামনে গেলে রাঘব হতবাক হয়ে তাকিয়ে থাকে। কুট্টি বলে, আমার শেষ বছরে একে পটিয়েই ফেলবো। বলে কীর্তিকে দেখার জন্য সামনের বেঞ্চে গিয়ে বসে। কীর্তি পড়তে থাকে আর রাঘব রাগে ফুঁসতে থাকে। কীর্তিকে দেখে তার সেই চরম অপমানের কথা মনে পড়ে যায়। ক্লাস শেষ হলে কীর্তি এতক্ষণ স্বাভাবিক থাকলেও আর স্বাভাবিক থাকতে না পেরে তাড়াতাড়ি বের হয়ে হাঁপাতে হাঁপাতে এসে পানি খায়। সেই থেকে রাঘবকে নামতে দেখে ডাক দিলে রাঘব ইশারা করে বলে, খবরদার ডাকবে না। রাঘব তড়িঘড়ি করে প্রিন্সিপালের কাছে আসে, কিন্তু সে মিটিং এ থাকায় রাঘব বাইরে অপেক্ষা করছে। তখনই রাজেশ কল করে বলে, ভার্সিটিতে আমরা এক লোককে জানিয়েছি, বলেছে কয়েকটা পরীক্ষার ব্যবস্থা করতে পারবে, কিন্তু সব সম্ভব না। রাঘব আকুতি মিনতি করে বলে, কোনো না কোনো রাস্তা তো অবশ্যই আছে। রাজেশ বলে, একটা রাস্তা আছে, পড়ো, ভালো করে পড়ো আর ভালো রেজাল্ট করো। বেচারা ভালো করে বুঝতে পারছে যে পড়ালেখার কোনো বিকল্প নেই। তখনই প্রিন্সিপালের মিটিং শেষ হলে রাঘব ভেতরে এসে জিজ্ঞেস করে, আপনি কীর্তিকে কেন জয়েন করিয়েছেন? প্রিন্সিপাল মজা নিয়ে বলে, ও কীর্তি, সে তো ভালো স্টুডেন্ট, তোমার প্রেমে কেন পড়লো কে জানি, এখন তো ভালো জায়গায় বিয়ে হয়েছে। রাঘব রেগে বলে, আপনি ওকে এখনই বের করে দিবেন। প্রিন্সিপাল বলে, আরে কীর্তি মাস্টার্স করে সবচেয়ে ভালো ইন্টারভিউ দিয়ে এখানে এসেছে। রাঘব বলে, ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। প্রিন্সিপাল বলে, যা খুশি করো, কিন্তু পরিণতি তুমিই বুঝবে। রাঘব বলে, আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন? আচ্ছা, আমি নিজেই সবাইকে বলে দিব, তারা আমার পরিস্থিতি অবশ্যই বুঝবে। বলেই রাঘব হাঁটা দেয়। হোস্টেলে কুট্টি খেলার জন্য রাঘবকে ডাকতে এসে দেখে সে ব্যাগ গোছাচ্ছে। কুট্টি বলে, আপনি কলেজ ছেড়ে যেতে পারেন না, ভেবেছি কীর্তিকে নিয়ে আপনার সাথে একটা লড়াই করব। কীর্তির নাম শুনতেই রাঘব বলে, যা এখান থেকে। তখনই বান্টি কল দিলে রাঘব বলে, অনেক হয়েছে, আমি চলে আসছি। বান্টি বলে, ভুলেও চেন্নাই আসিস না, তোকে একটা লিঙ্ক পাঠিয়েছি, সেটা দেখ। রাঘব লিঙ্ক ওপেন করতেই হা হয়ে যায়। চেন্নাইয়ের এক কোম্পানিতে দুজন নকল ডিগ্রিধারীকে পাওয়া গেছে। কোম্পানি থেকে তাদেরকে বরখাস্ত করে জেলে দিয়েছে। দুজনের একজন হলো গৌতম, যার মাধ্যমে রাঘব ওই অফিসে গিয়েছিল। রাঘব বেচারা আবার ফেসে যায়। ঠিক তখনই উইল কল দিলে ভয়ে ভয়ে রিসিভ করে। উইল বলে, খবর দেখেছো? আমার মনে হয় আমাদের অফিসেও এমন অনেকেই আছে, আমি আবারও সবার ব্যাকগ্রাউন্ড চেক করব। কি বলো? রাঘব কোন রকমে হ্যাঁ বলা ছাড়া আর কিছুই বলতে পারে না। উইলের কল কাটতেই পল্লবীর বাবা কল দিয়ে বলে, আমাদের মতো মানুষ কষ্ট করে পরিশ্রম করে ডিগ্রি অর্জন করে, আর সমাজের এসব মানুষদের জন্য সব শেষ হয়ে যায়। আমিও আমার অফিসে এখন থেকে ভেরিফিকেশন সিস্টেম চালু করেছি, যদি কাউকে পাই পুলিশে দিব না, বরং নিজ হাতে মারবো। রাঘবের মাথা ঘুরতে থাকে, কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারে না। পাগলের মতো নিজেকে মারতে থাকে। বেচারা কি না এক ঝামেলায় ফেসে গেছে। হঠাৎ কি মনে করে প্রিন্সিপালের সাথে দেখা করতে আসে, কিন্তু গার্ড বলে প্রিন্সিপাল বেরিয়ে গেছে। রাঘব লুঙ্গি পরা অবস্থাতেই পুরো কলেজ দৌড়ে প্রিন্সিপালের গাড়ির সামনে আসলে প্রিন্সিপাল জিজ্ঞেস করে, কি হলো, তুমি যাওনি? রাঘব হাঁপাতে হাঁপাতে বলে, আমি পড়ালেখা করব। প্রিন্সিপাল হেসে বলে, যাক, শুভদি তাহলে হলো, যাও গিয়ে পরীক্ষার প্রস্তুতি নাও, ভালোভাবে পাশ করো, তাহলে তোমাকে আর আমার মুখ দেখা লাগবে না। বলেই চলে যায়। রাতে ছাদে রাঘব নিরীহ প্রাণীর মতো বসে আছে। তখনই কীর্তি আসলে রাঘব কীর্তিকে দেখে রেগে চলে যেতে বললেও কীর্তি কথা বলতে চায়, তাই না পেরে রাঘবই উঠে চলে যেতে গেলে কীর্তি তাকে টেনে ধরে। রাঘব রেগে কীর্তির উপরে হাত তুলতে গেলে কীর্তি বলে, যত মারার মারো, কিন্তু একবার আমার কথা শোনো। রাঘব রেগে জিজ্ঞেস করে, কি চাও? কীর্তি অপরাধী চোখে তাকিয়ে বলে, সরি। রাঘব বলে, অন্য কাউকে বিয়ে করার জন্য আমাকে ছেড়ে দিয়ে এখন সরি বলছো? তোমার জন্য খুব সহজ, তাই না? কীর্তি কান্না করে বলে, হ্যাঁ ঠিক বলেছো, ভেবেছিলাম তোমাকে ভুলে যাব, কিন্তু পারিনি। তোমাকে কষ্ট দেওয়ার জন্য নিজেকে ক্ষমা করতে পারিনি। ভালো একটা মানুষকে বিয়ে করে তাকে সুখে রাখার জন্য নিজেকেও সুখী থাকার অভিনয় করতে হচ্ছে। আমরা ভাবি ভুল করেও আমরা ভালো থাকতে পারি, কিন্তু কিছু ভুল আমাদের বাকি জীবনের হাসিটা কেড়ে নেয়। খুব কম সংখ্যক মানুষই তাদের ভুল শুধরাতে পারে। তোমাকে যেভাবেই হোক সব পরীক্ষায় ভালো করতেই হবে। এতক্ষণ রাঘব মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। যেই অমনি পরীক্ষার কথা আসে তখনই রাঘব বিরক্ত হয়ে যায়। রাঘব বলে, আমার কাছে আর কোনো রাস্তাও নেই, এতগুলো সাবজেক্টের পরীক্ষার কথা চিন্তা করেই আমার মাথা ফেটে যাচ্ছে। কীর্তি বলে, তোমাকে 13টা প্র্যাকটিক্যাল আর 35টা থিওরির পরীক্ষা দিতে হবে। তোমাকে পাস হতে হবে, টপ করতে হবে না। প্র্যাকটিক্যালে উপস্থিত থাকলে এমনিতেই পাস হয়ে যাবে, আর বাকি থিওরি গত 10 বছরের প্রশ্ন সলভ করলেই হবে। আর আমি তোমাকে প্রত্যেক সাবজেক্টে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিব, সেগুলো পড়লে পাস হয়ে যাবে। রাঘব জিজ্ঞেস করে, তুমি আমাকে সাহায্য করবে কেন? কীর্তি বলে, সব সাবজেক্টে পাস করে ভালোবাসার মানুষকে বিয়ে করে সেটেল হলে হয়তো আমার অপরাধ বোধটা কিছুটা কমবে। আর তুমি না 12তে 96% মার্ক এনেছিলে, এখানেও এই 2 মাস পরিশ্রম করো, সব হয়ে যাবে। পরের দিন থেকেই রাঘব হেভি মোটিভেট হয়ে সেকেন্ড বেঞ্চে বসে মনোযোগ দিয়ে ক্লাস করে। কীর্তিও তার কথা মতো সব সাবজেক্টের প্রশ্ন বানাতে থাকে। রাঘব বইয়ের
ঢের নিয়ে বসে থাকে। রাত দিন এক করে পড়ছে। প্রিন্সিপালও তার এত মনোযোগ দেখে খুশি হয়ে যায়। পড়ার ঠেলায় রাঘব পল্লবীর কলও রিসিভ করতে পারে না, করলেও বলে ব্যস্ত আছি। পল্লবীর মনটাই খারাপ হয়ে যায়। রাঘব আর কীর্তির বন্ধুত্ব গভীর হতে থাকে। একদিন রাতে কলেজের কালচারাল প্রোগ্রামে কুট্টির বন্ধুরা কুট্টিকে বলে এই সুযোগে কীর্তিকে প্রপোজ করতে। কুট্টি সবার সাপোর্টে কীর্তিকে ডাক দিলে কীর্তি ফিরতেই অন্য কলেজের বখাটেরা কীর্তির গায়ে কাগজের প্লেন ছুঁড়ে মারে। কুট্টি রেগে তাদেরকে ঝাড়ি দিলে তারাও মারামারির হুমকি দেয়। শুরু হয়ে যায় মারামারি। রাঘব ক্যান্টিনে বসে মনোযোগ দিয়ে পড়ছে। তখনই কুট্টি হাঁপাতে হাঁপাতে এসে বলে তুমি এখানে কি করছো? চলো, অন্য কলেজের ছেলে পেলে আমাদেরকে মারছে। রাঘব পাত্তা না দিয়ে বলে যাও তো, আমাকে পড়তে হবে। কুট্টি বলে ওরা কীর্তির সাথে বেয়াদবি করায় আমি ওদেরকে মারি, এরপর ওরা আমাদের উপরে হামলা করেছে। বলতে বলতেই বখাটেগুলাও ক্যান্টিনে কুট্টিকে মারতে আসে। রাঘব উঠে এসে বলে দেখো তোমরা অনুষ্ঠান দেখতে এসেছো, চুপচাপ দেখে চলে যাও। বখাটেগুলো বলে না, ও মেরেছে, এখন আমরা ওকে মারবো। বলে কুট্টির দিকে এগোতে গেলে রাঘব তাকে আটকে বলে ক্ষমা চেয়ে শেষ করো। কিন্তু ছেলেগুলো কোনো কথা না শুনেই ঠাস করে রাঘবের কানে এক থাবা মারে। ব্যাস, আর কে আটকায় তাকে। রাঘব কুট্টির হাতে বই দিয়ে বলে অ্যালগরিদম গুলো পড়ে শোনা। একদিকে কুট্টি পড়ে শোনাচ্ছে আর অপরদিকে রাঘব সবকটাকে মারতে থাকে। কুট্টির পড়া শেষ হলে রাঘব মুখস্থ বলতে বলতে সবাইকে মারতে থাকে। এক পর্যায়ে রাঘবকে মারলে রাঘব তার পুরনো রূপ ধারণ করে, মানে আগুন নির্বাপকের সিলিন্ডার নিয়ে সবকটাকে একদম ধুয়ে দেয়। সবাই দৌড়ে পালায়। কুট্টি তো প্রশংসায় পঞ্চমুখ। রাঘব তাকে থামিয়ে বলে এসব বন্ধ করে ভালো করে পড়ালেখা করো, এখান থেকে বের হও, না হলে কুকুরও তোমাকে পাত্তা দিবে না। কুট্টিও তার এসব কথায় কান দেয় না, যেমন রাঘব তার সময় দেয়নি। রাঘব বলে নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তুই যে ম্যাডামের পিছনে পাগল, সে আমার প্রাক্তন। তোকে দেখে ভালো করে বুঝতে পারছি যে সে আমাকে কেন ছেড়ে দিয়েছিল, তাই বলছি মন দিয়ে পড়ালেখা কর। কুট্টি বলে তার মানে তুমি কীর্তির জন্য মারামারি করেছো, আমার জন্য না? কে শোনে কার কথা, কি বোঝালো আর কি বুঝলো? কুট্টি বলে তোমার মতো হতে চেয়েছিলাম, তুমি যখন পড়তে বলেছো ঠিক আছে তাই করব। এরপর থেকে রাঘব আর কুট্টি দুজনে একসাথে পড়া শুরু করে। কুট্টির সাথে সাথে রাঘব আরো কয়েকজন মিলে একটা গ্রুপ বানিয়ে ফেলে। এদিকে রাঘবের এমন ব্যবহারে পল্লবীর মন খুব খারাপ। রাঘবের সংস্পর্শে বাকিরাও পড়ালেখায় মনোযোগী হয়ে যায়। পরীক্ষা শুরু হয়ে যায়। রাঘব বেশ কয়েকটা পরীক্ষা দিয়েও দেয়। একদিন রাতে কুট্টি হঠাৎ দেখে কীর্তি কেক নিয়ে এসেছে। কুট্টি বলে আজ তোমার জন্মদিন। রাঘব জিজ্ঞেস করে এসব কেন? কীর্তি বলে যদি আমাদের আর কখনো দেখা না হয় তাই শেষবার এটাও মেমোরিতে অ্যাড করি। রাঘব বলে সমস্যা নাই, বিয়েতে দাওয়াত করব। রাঘব মোমবাতি নিভিয়ে কেক কাটতে গেলে তখনই পল্লবীর কল আসে। রাঘব কুট্টিকে বলে কল রিসিভ করে স্পিকারে দিতে, কারণ সে কেক কাটছে। রাঘব জিজ্ঞেস করে আমাকে উইশ করার জন্য কল দিয়েছো তাই না? পল্লবী নাটক করে বলে না, কার জন্মদিন? রাঘব বলে আমি জানি তুমি মজা করছো, যদি আমরা এই মুহূর্তে একসাথে থাকতে পারতাম তাহলে কতই না মজা হতো। যদি তুমি মুম্বাই থাকতে। পল্লবী বলে তাহলে আসো, আমি মুম্বাই এয়ারপোর্টে দাঁড়ানো। রাঘব বেচারা থতমত খেয়ে যায়। রাঘব জিজ্ঞেস করে তুমি এখানে? পল্লবী বলে হ্যাঁ, তোমাকে মিস করছিলাম তাই চলে এসেছি, তুমিও আসো। রাঘব বলে আমি ব্যস্ত। পল্লবী লোকেশন পাঠাতে বললে রাঘব কি করবে বুঝে উঠতে পারে না। পল্লবী বলে তুমি এসে নিয়ে যাও। রাঘব বলে আমি আসতে পারবো না, কাজ করছি। পল্লবী রেগে বলে আমি এত রাতে এক অপরিচিত শহর এসেছি আর তুমি আমার কাছে আসতে পারবে না? তুমি মুম্বাই আসার পরে একদম বদলে গেছো। বিয়ের কথা বললেও ইগনোর করো। কোনো না কোনো সমস্যা তো অবশ্যই হয়েছে। তুমি 5 মিনিটের জন্য হলেও এয়ারপোর্টে এসে দেখা করে যাও। রাঘব প্রচুর ঘাবড়ে যায়। সকালে তার পরীক্ষা আর এখন এমন এক সিচুয়েশন। পল্লবী বলে যদি তুমি না আসো তাহলে আমি বিয়ে ভেঙে দিব। আমি শেষবার জিজ্ঞেস করছি আসবে কিনা। রাঘব আর সামলাতে না পেরে বলে আমি পারবো না, কারণ আমি চেন্নাইতে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছিলাম আর তুমি বিয়ে ভাঙতে চাচ্ছ। কুট্টির তো মাথায় হাত। পল্লবী পেছনে ফিরে বোর্ড দেখে তাড়াতাড়ি কাউন্টারে চেন্নাইয়ের টিকিট কাটতে আসে। টেনশনে রাঘব লাফাতে লাফাতে বলে পল্লবী চেন্নাইয়ের টিকিট পেয়ে গেছে। টেনশনে রাঘব লাফাতে থাকে আর পল্লবী চেন্নাইয়ের টিকিট পেয়ে যায়। পল্লবী রাঘবকে বলে তুমি আমাকে এয়ারপোর্টে নিতে আসো, বাই। রাঘব কল কেটে দেখে কুট্টি রাঘবের পা ধরে আছে। কুট্টি বলে আমি জীবনে এত বড় মাপের মিথ্যাবাদী কখনো দেখিনি, তুমি আসলেই ড্রাগন। রাঘব তাকে পাত্তা না দিয়ে চিন্তা করতে থাকে সে কি করবে আর কিভাবে মাত্র 3 ঘন্টায় চেন্নাই পৌঁছাবে। হঠাৎ কীর্তির গায়ের দিকে চোখ পড়লে কীর্তি বলে সকাল 9টায় তোমার পরীক্ষা। রাঘব বলে যেতে 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা, আরো 1 ঘন্টা হাতে রাখলে হয়ে যাবে। রাঘব কীর্তি থেকে চাবি নিয়ে কুট্টিকেও নিয়ে যায়। কুট্টি বলে আমি কেন? রাঘব বলে তুই পড়বি আর আমি শুনবো। বাপরে বাপ, কি পড়ুয়া স্টুডেন্ট। রাঘব ফুল স্পিডে গাড়ি চালানো শুরু করে আর এদিকে পল্লবীও ফ্লাইটে উঠে পড়ে। বেশ অনেক দূর আসার পরে কুট্টি বলে তুমি তো সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছ, তাহলে গিফট কোথায়? রাঘব তাড়াতাড়ি বান্টিকে কল দিয়ে বলে তুই পল্লবীর জন্য কোনো গিফট নিয়ে এয়ারপোর্টে আয়। বেচারা বান্টি একটু ঘুমাচ্ছিল, কিন্তু রাঘবের জন্য কেউ কি আর ঘুমাতে পারে? সবাই এয়ারপোর্টে আসে দেখে বান্টি আর্মুকে নিয়ে এয়ারপোর্টে অনেকগুলো বেলুন আর একগুচ্ছ ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। রাঘব শুধু ফুল নিয়ে দেয় দৌড়। পল্লবীর ফ্লাইট ল্যান্ড করলে পল্লবী ওয়েটিং এরিয়াতে এসে দেখে রাঘব দাঁড়ানো। রাঘবের কাছে আসতেই রাঘব তাকে জড়িয়ে ধরতে চায়। পল্লবী তাকে আটকে বলে ইউএসএ তে আমার বয়ফ্রেন্ড ছিল, আমাকে মিথ্যা বলে আমাকে ধোকা দিয়েছিল, এর জন্য আমাদের ব্রেকআপ হয়। তোমার সাথে পরিচয় হওয়ার পর মনে হয়েছে
হয়েছে তুমি সবার থেকে আলাদা, তাই বিয়ে করতে রাজি হই, কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল করেছি। রাঘব আমতা আমতা করে বলে এমন কিছুই না। পল্লবী বলে সত্যি করে বলো, কিছু লুকাচ্ছ না তো? রাঘব পল্লবীর মাথায় হাত রেখে বলে সত্যি বলছি। কত বড় খারাপ ভাবা যায়। পল্লবী খুশি হয়ে রাঘবকে জড়িয়ে বার্থডে উইশ করে। দেখা সাক্ষাৎ শেষে আবারও রাঘব ব্যাক করে। কুর্তি তখনও পড়তেই আছে। সারা রাতের প্রেসার, টেনশন আর নির্ঘুমে রাত কাটানোর জন্য রাঘবের ঝিমঝিম আসে। কুর্তি কোথাও দাঁড়িয়ে চা খাওয়ার কথা বললে রাঘব বলে না, দেরি হয়ে যাবে। কলেজে পৌঁছে কুর্তি তো ওয়াশরুমের জন্য দৌড় মারে, আর কীর্তি অ্যাডমিট কার্ড, কলম, পেন্সিল সাথে একটা শার্ট এনে রাঘবকে দিয়ে বলে তাড়াতাড়ি যাও, শেষ পরীক্ষা, ভালো করে দিও। রাঘব যেতে যেতে পেছনে ফিরে বলে আমাদের ভালোবাসার প্রথম দিন থেকে আজ পর্যন্ত সব সময় তুমি আমার পাশে ছিলে, আমাকে সাহায্য করেছো, আমি কখনো তোমাকে সাহায্য করিনি। ব্রেকআপের দিন যদি আমি রাগ না করে ব্যাকলগ দেওয়ার ওয়াদা করতাম তাহলে হয়তো সবকিছু এতটা খারাপ হতো না। বলে কীর্তিকে ধন্যবাদ দিয়ে জড়িয়ে ধরে এক্সাম হলে চলে আসে। রাঘব তাকে মন থেকে ক্ষমা করে দিয়েছে বুঝতে পেরে কীর্তির মুখেও হাসি ফোটে। রাঘব ড্রেস চেঞ্জ করে তাড়াতাড়ি হলে আসে। প্রশ্ন দিলে রাঘব বেশ খুশি হয়ে যায়, কারণ সব কমন পড়েছে। রাঘব খুশি মনে লেখা শুরু করে, কিন্তু বিপদ তো আসে তখন যখন লিখতে লিখতে রাঘব ঝিমিয়ে পড়ে। রাঘবের শরীর ছেড়ে দেয়, লেখার শক্তিই নেই। অনেক চেষ্টা করে নিজেকে জাগিয়ে রাখার, কিন্তু পারে না। চোখে সব ঝাপসা ঝাপসা দেখে। রাঘবের মনে পড়ে ডক্টর বলেছিল এমন হলে 10 মিনিট চোখ বন্ধ করে থাকতে, কিন্তু এখন তো সেই সময়টাও নেই। রাঘব কি থেকে কি লিখছে নিজেও জানে না, বারবার লিখে কাটাকাটি করতেই আছে। স্যার বলে আর মাত্র 10 মিনিট। রাঘব লেখার চেষ্টা করে কিন্তু পারে না। কষ্টে রাঘবের কান্না চলে আসে। সময় শেষ আর স্যার খাতা নেওয়া শুরু করে। রাঘব তখনও লিখতেই থাকে, কিন্তু স্যার এসে খাতা টেনে নিয়ে যায়। শেষ পরীক্ষা ভালোভাবে দেবে ভেবেছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল। রাঘব একদমই ভেঙে পড়ে। ওয়াশরুমে এসে চোখে মুখে পানি দেয়। সাল 2025, নতুন বছর, নতুন ফ্রেশারদের উদ্দেশ্যে প্রিন্সিপাল রাঘবের ছবি দেখিয়ে বলে আমরা পড়ালেখা করে কঠোর পরিশ্রম করে ডিগ্রি অর্জন করি, কিন্তু রাঘব পড়ালেখা বাদে শর্টকাট নিয়ে জীবনে সাফল্য অর্জন করে। সামনে সিটে বসা কীর্তির এসব শুনতে বেশ খারাপ লাগে। প্রিন্সিপাল বলে সব শর্টকাট কখনো না কখনো শেষ হয়ে যায়। রাঘবেরও তাই হয়, কিন্তু সে তার ভুল শুধরাতে আবারও কলেজে ফিরে আসে। এক স্টুডেন্ট জিজ্ঞেস করে সে কি প্রথমবারে 48টা সাবজেক্টে পাস করতে পেরেছিল। গল্প চলে আসে রাঘবের রেজাল্টের দিন। অফিসে বসে রেজাল্ট দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু নেটওয়ার্ক ইস্যুর জন্য দেখতে পাচ্ছে না। একজন এসে রাঘবকে বলে উইল ডাকছে। রাঘব উইলের কাছে আসলে উইল বলে অফিসের সবার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়ে গেছে, শুধু তোমারটা বাকি, কোন সাইট ব্যবহার করো। রাঘব হতবাক হয়ে যায়। উইল আবারও জিজ্ঞেস করে বলো। উইল কলেজে কল দিয়ে 2018 ব্যাচের রাঘবের সব ডিটেলস চায়। লোকটার সাথে সাথেই ফোন নিয়ে ভাগানকে দিয়ে বলে ড্রাগনের অফিস থেকে কল দিয়ে খোঁজ চাচ্ছে। ভাগান ফোন হাতে নিতেই কীর্তি বলে স্যার রাঘব সব বিষয়ে পাশ করেছে। ভাগান বেশ খুশি হয়ে বলে রাঘব বেশ ভালোভাবেই পাশ করেছে। তখনই ফোনে সবার মেসেজ আসলে খুশিতে এমন ভাবে লাফাতে শুরু করে। উইল জিজ্ঞেস করে কি ব্যাপার, এমন করছো কেন? রাঘব বলে আমি বললেও আপনি বুঝতে পারবেন না। এমন খুশির খবর পেয়ে রাঘব সবার প্রথমে বিয়ে বাদ দিয়ে তার প্রিন্সিপালের কাছেই আসে, কারণ এই মানুষটার কারণেই তার জীবনের ভিত মজবুত হয়েছে। চাইলে তিনি রাঘবের জীবন নষ্ট করতে পারত, কিন্তু সে তা না করে রাঘবের ভুল শুধরানোর জন্য সুযোগ করে দিয়েছে। আসল শিক্ষক তো এমনই হয়। রাতে হলুদের অনুষ্ঠান শেষে হোটেলের সবাই যখন যার যার রুমে চলে গেছে, তখন রাঘব কুট্টিকে সিঁড়ি দিয়ে নামতে দেখে বলে তোকে সবাই খুঁজছে, তুই এখানে কি করছিস? কুট্টি বলে আমাদের ব্যাচের ফার্স্ট বয় হাত কেটে নিজের জীবন দেওয়ার চেষ্টা করেছে। রাঘব বলে চল আমিও তোর সাথে যাব। একটা বস্তির মাঝে আসলে কুট্টি বলে এখানে গাড়ি রেখে হেঁটে যেতে হবে। বেশ অনেক দূর হাঁটার পরে জরাজীর্ণ একটা বাসার মাঝে গিয়ে দেখি ভেনকাট বসে আছে, তার হাতে ব্যান্ডেজ করা। কুট্টি বলে মাত্র একটা সাবজেক্টে ফেল করে এমন করছিস কেন? সেই হিসাবে তো ড্রাগনের 48 বার মরার কথা। ভেনকাট বলে আমার চাকরির অফার চলে গেছে, আমি বাবা মাকে কি বলবো? আমিও ড্রাগনের মতো কলেজে মজা করতে চেয়েছিলাম, প্রেম করতে চেয়েছিলাম। আমাদের ক্লাসের গায়ত্রীকে আমি অনেক পছন্দ করতাম। আমি যখনই তাকে আমার মনের কথা বলতে চাইতাম তখনই আমার পরিবারের কথা মনে পড়তো। পরিবারের কথা ভেবে আমি সবকিছু বাদ দিয়ে মন দিয়ে পড়ালেখা করি। এত পরিশ্রম করার পরও অন্য কারোর ভুলের কারণে আমার সব শেষ হয়ে গেল, আমি আর কি বা করবো? রাঘব জিজ্ঞেস করে অন্য কারো ভুল মানে? বেঙ্গাল একটা খাম দিয়ে বলে এটা ফাইনাল পরীক্ষার পেপারের কপি, শুধু প্রথমটা আমার, বাকিগুলো অন্য কারোর। রাঘব খাতা খুলে বুঝতে পারে এটা তারই লেখা। আসলে সেদিন পরীক্ষা শেষে রাঘব সেই এজেন্সিতে কল দিয়ে বলেছিল আজকের পরীক্ষায় তাকে পাশ করিয়ে দিতেই হবে, যত টাকা লাগবে সে দিতে রাজি। তখনই রমেশ কলেজের পিয়নের মাধ্যমে রাঘবের পরীক্ষার খাতা ভেনকাটের খাতার সাথে বদলে দেয়। খাতার উপরে নাম থাকে ভেনকাটের, কিন্তু উত্তরপত্র রাঘবের। কুট্টি রাঘবের হাত থেকে খাতা নিয়ে বলে আরে তাই তো, এটা তো ভেনকাটের হাতের লেখা না। ভেনকাট বলে আমি বোর্ডে কমপ্লেন করলে তারা বলে পেপার বদলে যাবে কিভাবে, আমি যদি মেনেও নিই এটা আমার হাতের লেখা না, তবুও তদন্ত করতে 2 বছর লেগে যাবে, কিন্তু পরের সেমিস্টার মাত্র 4 মাস পরেই, তোমার উচিত হবে পরের সেমিস্টারে পরীক্ষা দিয়ে পাশ করা। ভেনকাট রাঘবকে বলে আমি সময় নষ্ট না করে সবসময় পড়ালেখা করেছি, তবুও আমার সাথেই এমন হলো। রাঘব কোনো মতে বলে আমি এখন যাই। পুরোটা রাস্তা কান্না করতে করতে হোটেলে আসে। পরের দিন সবাই রাঘবের বিয়েতে বেশ খুশি হলেও রাঘব মন
মরা হয়ে আছে। পল্লবী পাশে এসে বসলেও রাঘবের কোনো হুঁশই নেই। সে এক মনে কি যেন ভাবছে। রাঘবের মনে পড়ে সে পল্লবীর মাথায় হাত রেখে কথা দিয়েছিল তার থেকে কিছু লুকানো থাকবে না। প্রিন্সিপাল বলেছিল তুমি ডিগ্রি ছাড়াই এভাবে সফলতা পেলে, যাদের ডিগ্রি আছে তাদের সাথে তো অন্যায় করা হবে। রাঘব মঙ্গলসূত্র নিয়ে পল্লবীর গলায় বাঁধতে গিয়ে নিজেকে আর ধরে রাখতে পারে না। দৌড়ে এসে প্রিন্সিপালকে বলে, স্যার আমি সব পরীক্ষায় পাশ করতে পারিনি, একটা পরীক্ষার উত্তরপত্র চিটিং করে বদলে দিয়েছিলাম। আমার ভুলের কারণে যেই ছেলেটা সারা জীবন পরিশ্রম করেছিল সে ফেল করেছে। আমার কারণে ছেলেটা তার জীবন দেওয়ার চেষ্টা করেছিল। আমার সাথে আপনার যা ইচ্ছা হয় করেন, কিন্তু এই ছেলেটাকে পাশ করিয়ে দিন। উইল বলে, এসব কি ফালতু কথা বলছো, তাড়াতাড়ি যাও, বিয়ের সময় পার হয়ে যাচ্ছে। রাঘব বলে, স্যার আপনারও সব জানা উচিত, আমি নকল সার্টিফিকেট দিয়ে আপনার কোম্পানিতে জয়েন করেছিলাম। রাঘব পল্লবীর বাবাকে বলে, আপনি তো আপনার মেয়ের জন্য একজন পরিশ্রমী মানুষকে খুঁজছিলেন, কিন্তু আমি তো একজন ধোঁকাবাজ। পল্লবী, আমি তোমার সাথে অনেক মিথ্যা কথা বলেছি। আমি মুম্বাই না বরং ব্যাঙ্গালোরের কলেজে ডিগ্রি আনার জন্য গিয়েছিলাম। আর বাবা, ঘরে তুমি যে সার্টিফিকেট ফ্রেমে বাঁধিয়ে রেখেছো সেটাও নকল সার্টিফিকেট। মা ছুটে এসে রাঘবকে একটার পরে একটা চড় দিয়ে বলে, এসব তুই কি করেছিস? রাঘব বলে, জানি না মা, জীবনে সফল হতে গিয়ে কখন যে এত নিচে নেমে গিয়েছিলাম তা জানতেই পারিনি, কিন্তু অন্য কারো জীবন নষ্ট করে আমি সফলতা চাই না। প্রিন্সিপাল সবাইকে বলে, রাঘব থানায় গিয়ে সারেন্ডার করলে ওর 6 মাসের জেল হয়। নিজের ভুল স্বীকার করার জন্য বেনকার চাকরি ফিরে পেয়ে মাথা উঁচু করে বাঁচতে শেখে। রাঘব যে মেয়েটাকে বিয়ে করতে চাইতো সে রাঘবকে ছেড়ে দেয়। সেই সাথে চাকরি, বাড়ি, গাড়ি সব চলে যায়। তার ভবিষ্যৎ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। জেল থেকে বের হয়ে রাঘব কোথায় গেছে, কি করছে আমি কিছুই জানি না। কিন্তু হঠাৎ একদিন বাসায় কলিং বেল বাজলে দরজা খুলে দেখে খাবার ডেলিভারি করতে রাঘব এসেছে। বাবা রাঘবকে জিজ্ঞেস করে, কেমন আছো? রাঘব বলে, সত্যি না বললে আজ আমি বড় কোনো কোম্পানির ম্যানেজার থাকতাম, কিন্তু কারো জীবন নষ্ট করার জন্য সারা জীবন ভেতরে ভেতরে শেষ হয়ে যেতাম। আমি এখন অনেক ভালো আছি, শান্তিতে আছি। জেলে যাওয়ার পর ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে, কিন্তু জেল থেকে বের হয়ে দেখি বাবা দাঁড়িয়ে আছে। বাবা আমাকে বাসায় নিয়ে এসে বলে, লোন দিতে না পারায় ব্যাংকের লোক বাসা নিয়ে গেছে, তাই পুরনো বাসায় চলে এসেছি। তুমি গোসল করে নাও, আমি বাজার করে আসছি। রাঘব বলে, বাবা আমি সবচাইতে বেশি কষ্ট তোমাকে দিয়েছি, আমার উপর সবচাইতে বেশি রাগ করার অধিকারটাও তোমার। বাবা বলে, ছোটবেলায় স্কুলে দৌড়ের প্রতিযোগিতায় একটা ছেলে জেতার জন্য আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সেই আঘাতের কারণে আমি আজও খুঁড়িয়ে চলি। যখন আমি জানতে পারলাম আমার ছেলে জীবনের পথে জেতার জন্য ওই বাচ্চাটার মতো ভুল করেনি, আমার ছেলে নিজের জীবনের কথা না ভেবে ওই ছেলেটার কথা ভেবেছে, এটা জেনে আমার গর্বে বুক ভরে গিয়েছিল। হেরে গেলেই দৌড় থামাতে হয় না, আবার দৌড়াতে শুরু করতে হয়, যা হবে দেখা যাবে। রাঘব কান্না করতে করতে বাবার পা জড়িয়ে ধরে। আসলে জীবনে যাই হোক না কেন, আমরা যত ভুল করি না কেন, বাবা মা কখনোই আমাদের হাত ছাড়ে না। রাঘব প্রিন্সিপালকে বলে, সেদিন আমি নতুন করে বাঁচতে শুরু করি, নিজের সততা ধরে রেখে কাজ করেছি। 8,000 টাকা বেতন দিয়ে শুরু করেছিলাম, এখন 25,000 টাকা পাই। আর আমি আবারও পড়ালেখা শুরু করেছি। প্রথম সেমিস্টারে 90% মার্ক পেয়েছি। আমি এখন যাই, আমার আরো ডেলিভারি আছে। আর হ্যাঁ, ডেলিভারি রেটিংটা দিয়ে দিয়েন, এখন তো সব ভুল মাফ করে দেন। প্রিন্সিপাল বলে, আমরা সবাই সফলতার পেছনে ছুটে বেড়াই, কখনো কখনো আমরা হোঁচট খাই, কিন্তু আমাদের আবারও উঠে দাঁড়িয়ে ছুটতে হবে। এক না একদিন সফলতা আমাদের পিছু আসবেই। আর ঠিক এভাবেই ড্রাগন একদিন এই কলেজ থেকে ভালো মার্ক নিয়ে আসল সার্টিফিকেট পেয়ে যায়। একদিন রাঘব বাসায় এসে দেখে প্রিন্সিপাল বসে আছে। আম্বু বলে, প্রিন্সিপাল স্যার তার মেয়ের জন্য ভালো ছেলে পাচ্ছে না, তাই তার মেয়ের জন্য তোমার কাছে প্রস্তাব নিয়ে এসেছে। ভাগান বলে, গতকাল রাতে তুমি যখন খাবার ডেলিভারি করতে এসেছিলে তখন মেয়েকে বলেছিলাম যে মানুষ তার ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যায় সে তোমাকে কখনোই ধোকা দিবে না। রাঘব বলে, স্যার আপনি প্রথম থেকেই আমার জীবনের 12টা বাজিয়ে রেখেছেন, এখন আবার নতুন মজা শুরু করেছেন। আপনি এখন যান, আপনি চাইলেও আপনার মেয়েকে আমি বিয়ে করব না। তখনই ভাগানের মেয়ে রাঘবের সামনে আসে। রাঘব হতবাক হয়ে তাকিয়ে থাকে। ভাগান বলে, রাঘব না তোমাকে বিয়ে করতে রাজি। কিন্তু কথা শেষ করার আগে রাঘব ভাগানের মুখ চেপে ধরে মাথা নাড়িয়ে বলে, আমি রাজি, আমি রাজি। তো কি বুঝলেন? মিথ্যার পাহাড় গড়ে যতই সফলতা অর্জন করেন না কেন, দিন শেষে আপনাকে সেই পাহাড় ভেঙেই পড়তে হবে, কারণ সততার কোনো বিকল্প নেই। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।